ডাক্তার ইফতেখার জাওয়াদ অর্ককে বিয়ে করতে না চাওয়ার কারণ? সামনে বসে থাকা ভরাট কণ্ঠের অধিকারীর করা প্রশ্নটি শুনে থমকায় সিথি। ডাক্তার অর্কের কাছ থেকে প্রস্তাব আসাটা কিছুটা ভাগ্যের ব্যাপার বটে, তবে সিথির মতে সব সামনে সামনে হওয়াই ভালো। একটা ডাক্তার কি কখনো একটা ইঞ্জিনিয়ারের কাজ বুঝবে? একটা টিচারই বা কি ডাক্তারই বুঝবে? বুঝবে না তো। সিথি একটা শ্বাস ছেড়ে জবাব দেয়, একজন কাপড় ব্যবসায়ীর সাথে কি আপনার মতো একজনকে মানায় ডক্টর? ধোপাকে আপনি কখনো জুতো সেলাই করতে দেখেছেন? সিথির উল্টো প্রশ্ন শুনে অর্ক হতাশার শ্বাস ফেলল। বেশ কিছুদিন যাবৎ সে সিথিকে বুঝিয়ে চলেছে, কিন্তু সিথি রাজি হচ্ছে না, অথচ দুই পরিবারের সকল সদস্যই রাজি। আপনি মানুষকে পেশা দিয়ে জাজ করেন সিথি? না ডক্টর, আমার মনে হয় একজন ডক্টর পারবে আরেকজন ডক্টরের কষ্ট বুঝতে, যেখানে আমি একজন সামান্য ব্যবসায়ী। আমার কাজকর্ম সম্পর্কে আপনার আইডিয়া খুব কমই হবে। আপনি বরং কোনো এক ডক্টরকে বিয়ে করে সুখে শান্তিতে জীবনযাপন করুন। আমি আমার মতো কাউকে খুঁজে নেব। কত সহজেই কথাগুলো বলে দিল সিথি। সামনে বসে থাকা মানুষটার হৃদয় রক্তক্ষরণের ব্যাপারে আদেও সে টের পেল না তো। পেলে এভাবে বলতে পারত না। সিথির কথা শুনে অর্কের জল শক্ত হয়ে উঠল, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আপনি তাহলে বিয়েতে রাজি না? না ডক্টর, আমি এই বিয়েতে রাজি না। আশা করি আপনি আর এই ব্যাপারে আমাকে ফোর্স করবেন না। আসি তাহলে আজকে। বলেই সিথি চলে গেল। অর্কের রাগের পারদ যেন এতে আরো বেড়ে গেল। সামনে থাকা চেয়ারটাকে ইচ্ছে করে পা দিয়ে জোরে ধাক্কা মারল নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনার জন্য। এরপর নিজের শরীরে পড়া অ্যাপ্রনটা খুলে ফেলল। রাগগুলো শরীরে ঘাম হয়ে ঝরছে। শার্টের দুটো বোতাম খুলে চেয়ারে গাটা এলিয়ে দিল। নিজের চেম্বারেই আছে সে, অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকবেও না। ডাক্তার মানুষ, ব্যস্ত থাকে প্রচুর। তবু শত ব্যস্ততার মাঝে সিথিকে মানানোর চেষ্টা করছে কয়েকদিন ধরে। নিজের স্বভাব বিরুদ্ধে কাজও করেছে, কিন্তু লাভের লাভ তো কিছুই হচ্ছে না। সিথিকে মানতে পারছে না অর্ক। মেয়েটা তার মতোই জেদি আর একগুঁয়ে, কিন্তু সিথি কি জানে অর্ক তারও এক কাঠি উপরে। নিজের শখের জিনিস আপোষে না হলেও ছিনিয়ে নিতে জানে। সিথিকে যখন একবার পছন্দ হয়েছে অর্কের, তবে সে বিয়ে তাকেই করবে। অর্ক হাতটা নিজের কপাল বরাবর চোখের উপরের দিকে রাখল। হাতে তার সময় খুবই কম। বয়সটা তার তিরতির করে বেড়ে চলেছে। কখন গিয়ে 30-এর কোঠায় ঠেকল সে বুঝতেও পারেনি। এই না সবে মেডিকেলে ভর্তি হলো, এরপর বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এলো, সদ্য জয়েন করলো হসপিটালে। সময় যে কোন দিক দিয়ে গেল! এছাড়া তার জন্যই ছোট ভাইয়ের বিয়েটাও আটকে আছে। পরিবারের বড় ছেলের পূর্বে ছোট ছেলের বিয়েটা বড্ড বেমানান। পরিবারও বিয়ের তাড়া দিচ্ছিল, এর জন্য মেয়ের খোঁজও চালাচ্ছিল তারা। তবে হঠাৎ একদিন সিথির সাথে সাক্ষাৎ হয়ে এক দেখাতেই পছন্দ করে ফেলে তাকে অর্ক। অতঃপর আর দেরি না করে ফ্যামিলিকে জানায়। এরপর খোঁজ খবর নিয়ে সিথির বাসায় সম্বন্ধ পাঠানো হয়। সিথির ফ্যামিলি রাজি। এমন ভালো পাত্র সকল মেয়ের বাড়ির লোকই আশা করে, কিন্তু বেঁকে বসেছে সিথি। ছেলের পেশা তার পছন্দ হয়নি। অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলল এসব ভেবে। জীবনে কখনো কাউকে এতটা মানানোর চেষ্টা করেনি যতটা সে এই কয়েকদিনে সিথির পেছনে করেছে। তবে কিছুতেই কিছু হচ্ছে না। চোখটা বন্ধ রেখেই অর্ক বিড়বিড় করে আওড়ালো, সিথি, সিথি তো মানুষের মাথায় থাকে। আপনাকেও তো আমি মাথায় করে রাখতে চাই সিথি, কিন্তু আপনি তো আমার হতেই চাচ্ছেন না। তবে আপনাকে তো আমি এত সহজে ছাড়ছি না। ডাক্তাররা তো মানুষকে সুস্থ হওয়ার জন্য ওষুধের ডোজ দেয়। এবার আমি আপনাকে প্রেমে ফেলার জন্য দিব লাভ ডোজ। বি রেডি মিস নুজাইফা সিথি ফর বিইং মিসেস জাওয়াদ। সিথির মনে অনশন। ডাক্তার পাত্রকে বিয়ে করবে না সে, যত নামি দামি ডাক্তার হোক না কেন। নুজাইফা সিথি বাবা মায়ের ছোট সন্তান। বড় একটা বোন আছে, নাম সিমরান মিমি।
বিয়ে হয়ে গেছে তার, স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস। সিথির বাবা সিরাজুল ইসলাম, পেশায় একজন প্রফেসর, আর তার মা সাথী বেগম, তিনি একজন গৃহিণী। 4 জন সদস্য ছোট্ট সংসার ছিল তাদের। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সিথি বাকি আছে, তারও বিয়ের কথা চলছে। সিথি বর্তমানে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষের একজন শিক্ষার্থী। মোটামুটি লেভেলের একজন স্টুডেন্ট সে। পড়াশোনার থেকে ব্যবসায় মনোযোগ তার। অনলাইনে বিজনেস সিথির, তার নিজস্ব পেজ আছে। সেই পেজে সে বিভিন্ন রকমের শাড়ি, 3 পিস, 1 পিস সহ মেয়েদের পরিধেয় পোশাক আশাক সেল করে। তার পেজে অনেক বেশি ফলোয়ার না থাকলেও প্রায় 1,10,000-এর মতো আছে। ইচ্ছা তার বিজনেসটা বেশ বড় করার, সর্বোপরি নিজের একটা শোরুম ওপেন করার ইচ্ছা আছে ও তার। ডাক্তারের চেম্বার থেকে ফিরে বিছানায় গায়ে রেত দিল সিথি। ভার্সিটি থেকে সোজা চলে গিয়েছিল অর্কের চেম্বারে। সে বিয়ে করবে না এই ব্যাপারটা ফোনেই না করে দিয়েছিল অর্ককে। তবে অর্ক অনেকবার করে দেখা করতে বলল, অজ্ঞতা যেতেই হলো তাকে। সিথির রুমে চারদিকে জামা কাপড়, শাড়ির প্যাকেট ভর্তি। সাদা রঙের কতগুলো বস্তাও আছে, যেগুলোতে জামা কাপড় রাখা। ব্যবসাটা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে। মূলত নিজে কিছু করার প্রচেষ্টা থেকেই ব্যবসাটা দাঁড় করানো। আজকাল চাকরির যা বাজার, কত নামি দামি ভার্সিটি থেকে কত ভালো ভালো ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বের হয়। দিন শেষে তাদের চাকরির জন্য হাহাকার লাগে। সেখানে সিথি মোটামুটি একটা ভার্সিটিতে পড়ে, এত ভালো স্টুডেন্টও না। সে আদেও ভালো কোনো চাকরি পাবে কিনা জানা নেই। তাই নিজেকে স্বাবলম্বী করার জন্য অনলাইনে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিজনেস যখন একটু ছোট ছিল তখন বেশি অসুবিধা হতো না, তবে এখন আগের থেকে বেশ বড় হয়েছে। অবশ্য এর জন্য খাটতেও হয় প্রচুর। দিনে একটা লাইভ করতে হয়, বিভিন্ন ড্রেসের ছবি পেজে পোস্ট করতে হয়, কি কি অর্ডার আসে চেক করতে হয়, তাদের সাথে কথা বলে সব কনফার্ম করতে হয়। সবটা সে নিজেই করে। অর্ডারের সব প্যাকেটও সে নিজেই রেডি করে। যখন অনেক বেশি চাপ থাকে তখন আম্মুর সাহায্য নেয়। সাধারণত ঈদ বা পূজার সময় একটু বেশি চাপ পড়ে। এছাড়া সারা বছর যা চাপ থাকে তা অবশ্য সে একাই হ্যান্ডেল করতে পারে। সিথির একটা ডেলিভারি বয় রাখা আছে। ঢাকার মধ্যে যেসব ডেলিভারি হয় ওই ছেলেটাই করে থাকে, আর যেগুলো ঢাকার বাইরে সেগুলো সে কুরিয়ার করে দেয়। সিথি কিছুটা সময় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। দিনরাত 24 ঘন্টা তার ফোন ওপেন রাখতে হয়। ফোনের দিকে চোখ পড়তেই দেখল আননোন নাম্বার। এমন আননোন নাম্বার দেখে সে মোটেও বিচলিত নয়, তার কোনো কাস্টমার হবে হয়তো। ফোনটা রিসিভ করতেই কেউ ওপাশ থেকে বলল, আপু, আপনার পেজে ইনবক্স করেছি সকালে, কোনো রিপ্লাই পাইনি, তাই পেজে পাওয়া নাম্বারে কল করলাম। আপনি কাইন্ডলি ইনবক্স চেক করে আমার অর্ডার কনফার্ম করুন। ঠিক আছে, আমি দেখছি। আজকে সারাদিনে অনলাইনে ঢোকা হয়নি সিথির। কিছু তো এক্সাইটেড কাস্টমার আছে যারা খুব দ্রুতই ডেলিভারি পেতে চায়। এ হয়তো তেমনই। ইনবক্স চেক করে বেশ কয়েকটা অর্ডার এসেছে দেখলো। এরপর সবাইকে রিপ্লাই দিতে দিতে 8 ঘন্টা পর ক্লান্ত পেল সিথি। শহরের কোলাহল যেন রাত্রি নামার সাথে খানিক কমে যায়। পাখির মুখরিত কিচিরমিচির আওয়াজের শব্দ চিনতে পাওয়া যায় না, তবে কুকুরগুলো যেন রাত ভরে টহল দেয় পাড়ায় পাড়ায়। আজ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। থেমে থেমে কিছুটা দক্ষিণা বাতাস ভেসে আসছে। নিজের রুমে থাকা ছোট্ট ব্যালকনির এক প্রান্তে কফির একটা কাপ নিয়ে বসেছে সিথি। কালকে অর্ডারের পরিমাণ একটু বেশি। সব প্যাকেট রেডি করতে বেশ অনেকটা শ্রম গিয়েছে। তাই তো রাতের খাবারের শেষে একটু প্রকৃতির হাওয়া উপভোগ করার জন্য ব্যালকনিতে এসেছে। প্রকৃতি যেন তার সমস্ত কর্মব্যস্ততা নিমেষে শুষে নিচ্ছে। সিথি কফির কাপে চুমুক দেয়, আর তার মনে পড়ে দুপুরের ঘটনা। অর্ক নামক লোকটাকে এত না বলার ওপরেও কিভাবে তার পেছনে উঠে পড়ে লেগে আছে। তাদের সাক্ষাৎ ছিল অকস্মাৎ, যেখানে এক দেখাতে প্রেমে পড়ে যাবে এমন কোনো বিষয় ছিল না। সিথি ডুব দেয় অতীতের ভাবনায়। অতীত ঢাকা শহরের নিত্য কোলাহল, চতুর্দিকে জ্যাম, ধুলাবালি, রাস্তার ভিড় প্রচুর।
এত ভিড় ঠেলে রাস্তার গাড়িগুলোকে অতিক্রম করে হেঁটে চলছে স্মৃতি। হাতে তার কিছু কাপড় চোপড়ের ব্যাগ। তার পেজে থাকা বেশ কিছু পুরনো কালেকশন কয়েকটা কাস্টমার অর্ডার করেছে, সেগুলোই নিয়েই ফিরছিল স্মৃতি। বেশ তাড়াহুড়োতেই ছিল সে, দ্রুত পায়ে হাঁটছিল, তাই রাস্তা পার হতে হবে। আশেপাশে কিছুটা তাকিয়ে দেখে নিল, তবে অতি তাড়ায় থাকায় হয়তো ভালো করে খেয়াল করে উঠতে পারেনি। অচমকা একটা গাড়ির সাথে কিঞ্চিত পরিমাণ ধাক্কা লেগে গেল। হাতে জিনিসপত্র থাকায় নিজেকে বাঁচানোর জন্য কোনো অবলম্বন পেল না। মাঝ রাস্তায় হঠাৎ করে আছড়ে পড়ল। পিচ ঢালা রাস্তায় পড়ে যাওয়ার ফলে হাতে পায়ে বেশ লাগলো বটে। তৎক্ষণাৎ হাতের তালু আর পায়ের চিরে যাওয়া স্থান থেকে রক্ত বের হয়ে এলো। হাঁটুতে লাগায় সেলোয়ারটাও ছিঁড়ে গেল। মাথাটা রাস্তায় পড়ায় কপালের বাম পাশটা থেকে রক্ত বের হয়ে এলো। ব্যথায় শীতের মুখ থেকে বেরিয়ে আসলো অস্ফুট ধ্বনি। তৎক্ষণাৎ রাস্তায় জড়ো হলো কয়েকজন মানুষ। গাড়িতে থাকা লোকটাও বের হয়ে আসলো মুহূর্তেই। কিছু লোক তো লোকটাকে বের হতে দেখেই বলল, রাস্তাকে বাপের সম্পত্তি মনে হয়? এভাবে কেউ গাড়ি চালায়? দিলেন তো মেয়েটাকে ধাক্কা মেরে। আরেকজন বলল, আরে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার পর এরা নিজেকে পাইলট মনে করে, ঝড়ের বেগে গাড়ি চালায়, আর ভুক্তভোগী হই আমরা সাধারণ মানুষ। গাড়ি থেকে বের হওয়া ছেলেটাকে ক্রমশই রেগে যাচ্ছে। সে প্রয়োজনের তুলনায় কখনো বেশি স্পিডে গাড়ি চালায় না। আজ নেহাতি তারা আছে, হসপিটালে যেতে হবে। দেরি হয়ে গিয়েছে, তাই একটু স্পিড তুলে চালাচ্ছিল। কিন্তু মেয়েটাই তো হঠাৎ করে চলে আসলো, তার কি দোষ এখানে? একটু রেগেই বলল, হাউ ডেয়ার ইউ! আপনারা এইভাবে বলছেন কেন? ছেলেটার কথায় একজন বলল, গাড়ি নিয়ে আপনারা রাস্তায় উঠবেন আর আমরা কিছু বলতে পারবো না? সিথির তখন চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না বিশেষ। ছেলেটা যখন রেগে আরও কিছু বলতে যাবে, তখন সিথি বলে উঠল, থামুন আপনারা, দোষটা আমারই। আমি একটু তাড়ায় ছিলাম, তাই গাড়িটা খেয়াল করিনি। সিথির কথা শুনে আশেপাশের মানুষজনের মুখ ক্রমেই বন্ধ হয়ে গেল। কিছু লোক তো তামাশা দেখছিল, তারা চলে গেল। দুই একজন যা ছিল তাদের সিথি বলল, আমাকে একটু রিকশায় তুলে দিবেন কষ্ট করে? তখনই কেউ বলল, হ্যালো মিস, আমি ডাক্তার ইফতেখার জাওয়াদ অর্ক। আমি হসপিটালে যাচ্ছিলাম। আপনিও বেশ ইনজিওর্ড হয়েছেন, আপনি আমার সাথে হসপিটালেই চলুন। কণ্ঠস্বর পেতেই সিথি রাস্তায় বসা থেকে পেছন ফিরে চাইল। হাতে পায়ে কিছুটা জখম হওয়ায় রাস্তাতেই বসেছিল, কিন্তু এখানকার কণ্ঠস্বরটা পেছন থেকেই এসেছিল, তাই তো সে পেছন ফিরে চাইতে হলো। পেছন ফিরতেই দেখলো অচেনা এক যুবক, ইন করে শার্ট পরা, বেশ পরিপাটি। অর্ক নিজ উদ্যোগেই সিথির সব ব্যাগ তুলে নিয়ে নিজ গাড়িতে রাখলো। এরপর সিথিকেও আস্তে ধীরে গাড়িতে তুলে দিল। সিথি কিছু বলল না, গাড়িটা চলতে শুরু করলো। অর্কের পাশের সিটেই বসেছে সে, আর তার জিনিসপত্র ব্যাক সিটে। কিছুটা অপ্রস্তুত লাগছে নিজেকে। এভাবে অচেনা কারোর গাড়িতে চড়া হয়নি তার। আবার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, যেগুলোকে সিথি আটকে রাখতে পারছে না। বাইরের একটা লোকের সামনে এভাবে কান্না করার কোনো মানে হয়? কিন্তু চোখের পানি কথা শুনলে তো। অর্ক মাঝে মধ্যে হালকা পাশ ফিরে তাকালো। মেয়েটার কপালে রক্ত জমাট বেঁধে আছে, অনেক বেশি হয়তো ব্যথা পেয়েছে মেয়েটা। কান্নার টোপে মুখটা কেমন লাল হয়ে গিয়েছে। অর্ক সেদিক থেকে নজর ফিরিয়ে নেয়। তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে। সে একজন সার্জেন্ট, আর্জেন্ট একটা সার্জারি আছে। হসপিটালে ঢুকে নার্সের হাতে মেয়েটাকে তুলে দিয়েই তাকে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে। কিছুক্ষণের মধ্যেই অর্ক হসপিটালের সামনে এসে গাড়িটা ব্রেক করলো। তড়িঘড়ি করে নিজে তো নেমে পড়ল। এরপর সিথিকেও সাহায্য করে হসপিটালের ভেতরে নিয়ে গেল। যত দ্রুত সম্ভব সিথিকে একটা নার্সের হাতে হস্তান্তর করে বলল, ওনার খেয়াল রাখবেন। পরক্ষণেই চলে গেল এক প্রকার দৌড়ে ঝড়ের বেগে। পেছনে ফিরে একবার চাইলও না। তার আর্জেন্ট কাজের মাঝেই ঝামেলা পোহাতে হচ্ছে। সিথি নিজেও নির্বিকার রইল। ব্যথার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এতক্ষণ নিঃশব্দে কান্নার দরুন এখন আর চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না ঠিকই, তবে তার করুণ মলিন চেহারা দেখে
যে কেউ বুঝে নিতে পারবে বিশেষ আরামে নেই সে। এছাড়া লোকটা তাকে হসপিটালে নিয়ে এসেছে এই তো অনেক। ডাক্তার মানুষ, তার পার্সোনাল রোগী আছে, সেটা বাদ দিয়ে তো আর সে শীতের সাথে থাকতে পারবে না। এতে তার কাজকে অবমাননা করা হবে। নার্সটি সিথিকে ধরে নিয়ে গেল জরুরি বিভাগে। নার্সটি নিজের সকল দায়িত্ব পালন করলো ভালোভাবে। জরুরি বিভাগের ডাক্তারটি নিজেও সঠিক চিকিৎসা দিল। মাথায় চোট লাগায় সেখানে ব্যান্ডেজ পরল, বাম হাতের কনুইতেও একটা পরল, আর পায়ের যেখানে যেখানে ছলে গিয়েছিল সেখানেও ড্রেসিং করে মলম লাগিয়ে দেওয়া হলো। রক্তক্ষরণ হওয়ার কারণে শরীর দুর্বল হতে পারে বিধায় সিথিকে একটা কেবিনে শিফট করে দেওয়া হলো, আর হাতে ক্যানোলা লাগিয়ে স্যালাইনের ব্যবস্থা করা হলো। স্যালাইনের যা গতি, এতে মিনিমাম 4 ঘন্টা তো লাগবে। সিথি এদিকে ওদিকে তাকিয়ে নিজের পার্সটা খোঁজার চেষ্টা করলো। তখনই মনে পড়লো পার্সটা যে গাড়িতেই রয়ে গিয়েছে। বিরক্তিতে মুখ দিয়ে চসূচক ধ্বনি বেরিয়ে এলো সিথির। বাবা মাকে জানানো দরকার। এখন এমনিতেই বিকাল, ফিরতে দেরি হলে টেনশন করবে বাবা মা। কেবিনে থাকা নার্সটির দিকে দৃষ্টিপাত করে সিথি বলল, সিস্টার, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আপু আম্মুকে হসপিটালের ব্যাপারটা জানানোর ছিল। নার্স নিজের ফোনটা এগিয়ে দিল। বাম হাতে ক্যানোলা করা হয়েছিল বিধায় ডান হাত দিয়ে সহজেই ফোন নাম্বার তুলে ফোন দিতে পারল। কণ্ঠে জড়তা স্পষ্ট, ব্যথায় কণ্ঠস্বরটাকেও পরিবর্তন হয়েছে কিছুটা, কেমন ভাঙা ভাঙা শোনাচ্ছে। ফোনটা রিসিভ করতেই বলল, আপু, আমি সিথি। সিরাজুল ইসলাম মেয়ের এমন অর্ধভাঙা বুলি শুনে চকিত হলেন বেশ। অস্থির কণ্ঠে শোধালেন, কি হয়েছে আম্মু? কোথায় তুমি? কণ্ঠস্বর এমন শোনাচ্ছে, কি হয়েছে? ব্যতিব্যস্ত হবেন না, আপনি শান্ত হন আপু। আমি কিছুটা চোট পেয়েছি, হসপিটালে আছি। আপনি পারলে আম্মুকে নিয়ে একটু হসপিটালে আসুন। এরপর মেয়ের থেকে ঠিকানা জেনে নিয়ে কল কাটলেন সিরাজুল ইসলাম। নিজের অর্ধাঙ্গিনীকে ডেকে ছোট মেয়ের কথা বলতেই সাথী বেগমের মুখ মলিন হয়ে গেল। দুজনে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। সিথি তখন চোখ বন্ধ করে শুয়েছিল। 8 ঘন্টা পার হয়েছে সবে। এর মধ্যেই হন্তদন্ত হয়ে সিরাজুল ইসলাম আর সাথী বেগম প্রবেশ করলেন কেবিনে। সাথী বেগম এসে একদম সিথির মাথার কাছটায় বসলেন। মেয়ের মাথায় ব্যান্ডেজ, হাতের কনুইতে ব্যান্ডেজ দেখে অজান্তেই চোখের কোণে অশ্রু ভিড় করল। মুখে হাত চেপে অল্প একটু ফুঁপিয়ে উঠলেন। সিথি করুণ দৃষ্টিতে চাইল বাবার দিকে। বাবার চোখেও সে অপরাধের গ্লানি দেখতে পাচ্ছেন, যেন সে তার ছোট মেয়েকে একা রাস্তায় ছেড়ে বড্ড ভুল করেছেন। আম্মু, আমি ঠিক আছি। কান্না করছো কেন তুমি? সাথী বেগম কান্নায় অবস্থাতেই বললেন, কেমন ঠিক আছো দেখতেই তো পারছি। হাতে ব্যান্ডেজ, কুনোইতে ব্যান্ডেজ, পা ছুলে গিয়েছে, হাতে ক্যানোলা লাগানো। বলতে বলতে সাথী বেগম আবারও ঝরঝর করে কেঁদে ফেললেন। সেটি হতাশার শ্বাস ফেলল। মায়েরা বোধ হয় এমনই হয়, সন্তানকে কড়া কথা শুনিয়ে শাসন করে, আবার সন্তানের সামান্য আঘাতে কেঁদে ভাসিয়ে দেন। আপু, আপনি আম্মুকে কান্না বন্ধ করতে বলুন। আমি ঠিক আছি এখন। সাথী, কান্না বন্ধ করো তুমি। ওকে রেস্ট নিতে দাও। তেমন গুরুতর কিছু হয়নি তো। স্যালাইন শেষ হলে তো নিয়ে যেতে পারবো আমরা। সিরাজুল ইসলামের কথায় সাথী বেগম কান্না থামালেন, তবুও থেমে থেমে ফুঁপিয়ে উঠলেন তিনি। সিথি চোখ জোড়া হালকা বন্ধ করে নিল আবার। এখন ও বেশ অনেকটা টাইম লাগবে স্যালাইন শেষ হতে। দীর্ঘ 2.5 ঘন্টার একটা সার্জারি শেষ করে বের হলো অর্ক। সার্জিক্যাল মাস্ক, গ্লোভস, পোশাক ছেড়ে অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নিজের চেয়ারটায় আরাম করে বসলো। অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ক্লান্ত ভঙ্গিতে হাতটা কপালে ঠেকিয়ে বসল সে। ক্লান্তিতে চোখদ্বয় মুদে আসতেই কল্পনায় ভেসে উঠল একটি মুখশ্রী। নিঃশব্দে কান্নারত সেই ছলছলে চোখ জোড়ার মেয়ে। কান্নায় মুখটা ফুলে গিয়েছে, গালে লাল লাল ছোপ পড়েছে। তৎক্ষণাৎ চোখটা খুলে ফেলেছে অর্ক। মেয়েটাকে তো সে নার্সের হাতে তুলে দিয়ে ছুটে গিয়েছিল। এখন মেয়েটা কেমন আছে? যতই হোক, মেয়েটার তো তার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে দোষ কার সেটা বড় কথা না। মেয়েটার কথা স্মরণে আসতেই অর্ক স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে উঠে দাঁড়ালো।
রিমলেস চশমাটা চোখে পড়ে নিজের কেবিনে ছেড়ে বেরিয়ে পড়ল। মেয়েটা আদেও হসপিটালে আছে কিনা চলে গিয়েছে তা জানা নেই অর্কের, আর থাকলেও কোন কেবিনে আছে তাও জানা নেই তার। এর জন্যই ওই নার্সটার খোঁজ করতে হবে আগে। ভাগ্য হয়তো সহায় ছিল অর্কের। নিজের কেবিন থেকে বের হয়ে একটু এগুতেই সে সময়কার নার্সটাকে চোখে পড়ল। অর্ক দ্রুত এগিয়ে নার্সটার মুখোমুখি হলো, শুধালো, এক্সকিউজ মি সিস্টার, তখন যে পেশেন্টটাকে আমি আপনার কাছে দিলাম সে কি হসপিটালে আছে নাকি চলে গিয়েছে? জি স্যার, তাকে কেবিনে শিফট করা হয়েছে, 3 তলায় 305 নাম্বার কেবিনে। ওকে, ধন্যবাদ, আপনি যেতে পারেন। নার্সটি চলে গেল আর অর্ক ছুটল লিফটের দিকে। সে 4 তলায় আছে বর্তমানে, তবে এখন সিঁড়ি বেয়ে নামার তার ইচ্ছা শক্তি নেই। হসপিটালে লিফট 2টা, একটা পেশেন্ট নেওয়ার জন্য আর একটা সব জনসাধারণের জন্য। অর্ক লিফট থেকে নেমে 305 নাম্বার কেবিনের দ্বার প্রান্তে এলো। কেবিনের দরজা খোলাই আছে, তবে কেবিনের টু-সিটার সোফায় একজন বয়স্ক ভদ্রলোক আর বেডের নিকটে একজন ভদ্রমহিলাকে বসে থাকতে দেখা যাচ্ছে। এমতাবস্থায় কেবিনে নক না করে ঢোকা কদর্য দেখাবে ভেবে অর্ক দরজায় 2টো টোকা দিল, এরপর ভেতরে ঢুকলো। ডাক্তারকে কেবিনে প্রবেশ করতে দেখে সিথির বাবা মা দাঁড়িয়ে পড়ল। সিথির হালকা লেগে আসা চোখটাও খুলে গেল। অর্ক বিনয়ের সহিত বলল, আপনারা বসুন। এরপর এগিয়ে গেল সিথির দিকে। সিথি একটু স্বস্তির শ্বাস ফেলল অর্ককে দেখে। ভাগ্যিস ডাক্তারটা এসেছে, নইলে তার আবার খোঁজ করা লাগতো। সিথির সব জিনিস তো অর্কের গাড়িতেই রয়ে গিয়েছে। ভালো ফিল করছেন এখন মিস? সিথি মাথা দুলিয়ে হ্যাঁ জানালো আর মুখ ফুটে হালকা স্বরে বলল, সিথি। অর্ক নামটা মনে মনে একবার আওড়িয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে? না। এরপর আর কি হলো? অর্ক সিথির বাবা মাকে জানালো অ্যাক্সিডেন্টটা তার গাড়ির সাথেই হয়েছিল। আশ্বস্ত করলো সিথির তেমন কোনো ক্ষতিও হয়নি। তখন সিথির স্যালান প্রায় শেষ পর্যায়ে। অর্ক এক প্রকার আর্জি জানিয়ে বলল সেই তাদের বাসায় পৌঁছে দেবে, কারণ সিথির জিনিসপত্র তার গাড়িতেই রয়ে গিয়েছে। সিথির বাবা মাও বারণ করতে পারেনি। অর্ক তাদের বাসায় পৌঁছে দিয়েছিল। এর পরের সময়টা অর্কের জন্য হয়ে উঠেছিল কাল। সিথির অশ্রুসিক্ত মুখটা শুধু অর্কের চোখে ভেসে উঠত। কিছুতেই ভুলতে পারল না সেই ছলছলে চোখ দুইটি। প্রথমে ধরে নিয়েছিল এটা তার ভালো লাগা শুধু, আর মোহ, এই মোহ তার কেটে যাবে। তবে টানা 15 দিনের মাথায় সে নিশ্চিত হলো হি ইজ ইন লাভ। তাই আর দেরি না করে পরিবারকে জানালো। দীর্ঘ 25 দিনের মাথায় সিথির সাথে তার আবার সাক্ষাৎ হলো একদম পাত্রের বেশে। মেয়ের বাড়ির কথা শুনেও মনে হলো তাদেরও পাত্রকে পছন্দ হয়েছে। কিন্তু পরের দিন খবর এলো উল্টো, মেয়ে রাজি না। এই কথাটা অর্ক যেন মানতেই পারল না। পরে গেল সিথির পিছু, তাকে বোঝানোর তাগিদে। বৃষ্টির ফোঁটার হালকা ঝাপটা আসতেই অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো সিথি। কফির কাপটা মেঝেতে রেখেই উঠে দাঁড়ালো। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে হাতটা বের করে দিল। মুহূর্তেই বৃষ্টির ফোঁটাগুলো তার কোমল হস্তকে সিক্ত করে ফেলল। ঠান্ডা শীতের সর্বাঙ্গ শিউরে উঠল। সিথি বিড়বিড় করে আওড়ালো, বৃষ্টির ফোঁটাগুলোর মতো আপনার স্মৃতি থেকে আমার নাম বিলীন হয়ে যাক অর্ক। আপনাকে আমি গ্রহণ করব না। আমি ঠকতে ভীষণ ভয় পাই যে। বৃষ্টি ভেজা সকালের রাস্তা কর্দমাক্ত। সারা রাত ঝিরঝির করে বৃষ্টি হওয়ায় পিচ ঢালা রাস্তা ছেড়ে কিছুটা নিচু মাটির জমিনে পানি জমেছে। শরতের শেষ বেলার বৃষ্টি জানান দিচ্ছে হেমন্তের আগমনের। মৃদু ঠান্ডা বাতাস বইছে। ব্যস্ততায় জমার রাস্তায় এক কিনারা দিয়ে খুবই সাবধানে হেঁটে চলেছে সিথি। আজ একটু সকালেই বাসা ছেড়ে বের হতে হয়েছে। তার ভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। অর্থনীতি বিভাগের ছাত্রী সে। ফুটপাতের রাস্তার সবটা সমান না হওয়ায় আর কালকের বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তায় হেঁটে যেতে তার বেশ কষ্ট হচ্ছে। তবে জ্যামে পড়ার ভয়ে গাড়িও নিতে চাচ্ছে না। হেঁটে যেতে তো বেশি সময় লাগে না, এই 8 ঘন্টার মতো। তবে জ্যামে পড়লে তো লেগে যাবে ঘন্টা 1.5। এজন্য হাঁটাকেই শ্রেয় মনে হয়েছে তার। আপন মনে ধীরে হেঁটে যাচ্ছিল সিথি।
পারিপার্শ্বিক দিকে খেয়ালও রাখছিল বটে। বেশ অনেকটা সময় ধরে তাকে একটা গাড়ি ফলো করে যাচ্ছে। গাড়িটা তার চেনাটা অবশ্য বেশি দিনের নয়, কিন্তু ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগলো। কাল তো লোকটাকে খুব সুন্দর মতো বুঝিয়ে এসেছে, তবে আজ কেন তার পিছু নিয়েছে? তার সমস্যার কথাও তো জানিয়েছে, কোনরূপ অপমান বা অকথ্য ভাষায় তো কিছু বলেনি, মার্জিত ভঙ্গিতেই বুঝিয়েছে। তবুও অর্কের সিথির পেছন নেওয়ার কারণটা তার অজানা। সিথি এসব খেয়াল করলেও কিছুই বলছে না। সে তার দিক থেকে সব ক্লিয়ার করে দিয়েছে, তাকে রিজেক্ট করার কারণও বলেছে। এখন যতই এসে সে তাকে মানানোর চেষ্টা করুক, সে রাজি হবে না। শুধু শুধু সময় নষ্ট। তার চেয়ে কি ভালো মেয়ে এই পৃথিবীতে নেই নাকি? ডাক্তার মানুষ, ডাক্তার একটা মেয়েকে দেখে বিয়ে করে সুখী শান্তিতে সংসার করো না। সিথির ভার্সিটিতে পৌঁছাতে অনেকটা সময় লাগলো, তবে গেটের কাছে পৌঁছিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যদি রাস্তায় সবার সামনে পিছলিয়ে পড়ে যেত, তাহলে তো তার মান সম্মানের 12টা তো বাজতই। অধিকত্ব সে আর ভার্সিটিতে আসতে পারত না, ক্লাসটাও তার মিস যেত। যেই না সে ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে, ভেসে আসলো সেই জেদি পুরুষটার কণ্ঠ। সিথি, সিথি পেছন ঘুরে যায়, তবে কোনোরূপ প্রতিক্রিয়া করে না। অর্ক গাড়িটা পাশেই থামিয়ে নেমে আসে, হাতে ছোট্ট একটা ফুলের বুকে। এগিয়ে এসে সিথির নিকট বাড়িয়ে দেয়। সিথি হাত নেয় না, শুধু তার ভ্রু দুটো সামান্য কুঁচকে যায়। মনে প্রশ্ন জাগে, একটা মানুষকে রিজেক্ট করে দেওয়ার পর সে কিভাবে ফুল নিয়ে এসে হাজির হয়? নিন ধরুন, আমাকে হসপিটালে যেতে হবে দ্রুত। বলেই অর্ক নিজ উদ্যোগে সিথির হাতে ফুলের বুকে ধরিয়ে দেয়। সিথি কিছু বলতে গিয়েও বলে উঠতে পারে না। অর্ক হাত ঘড়িটা একবার পরেট করে নেয়। সিথির অবাকতার মনোভাব বুঝে নিজেই বলে, অবাক হওয়ার কিছুই নেই, এত সহজেই হাল ছাড়ছি না। ভার্সিটি শেষে অপেক্ষা করবেন, দুপুরের পর থেকে সময়টা শুধু আপনার আর আমার। সিথি মুখ খুলে স্পষ্ট স্বরে জবাব দেয়। আমার কাজ আছে, আমি অপেক্ষা করতে পারবো না। অর্ক আগের ন্যায় রাগ করে না। সিথির জবাবে সে তো নিজে মনে মনে অন্য ছক কষে নিয়েছে। হালকা হাসি মুখ বজায় রেখে বলে, আমি জানি আপনি একজন বিজনেস ওয়াম্যান, আপনার অনেক কাজ আছে, তবে এটাও জানি আপনি ভার্সিটিতে আসার আগে ডেলিভারি বয়ের কাছে সব পার্সেল দিয়েও এসেছেন, তো আপনার আর কোনো কাজ নেই। কিন্তু অর্ডার? অর্ক সিথিকে বলতে দেয় না সম্পূর্ণ কথাটা, নিজেই বলে, আপনি অর্ডারগুলো রাতেও কনফার্ম করতে পারবেন, তাই নো এক্সকিউজ। আপনি আমার জন্য অপেক্ষা করবেন ভার্সিটি শেষে, নতুবা আপনি যেখানে থাকবেন সেখান থেকেই তুলে আনবো। আই রিপিট, তুলে আনবো। অর্ক সিথিকে আর কিছু বলার সুযোগ দেয় না, চলে যায়। সিথি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়। তার উপর কর্তৃত্ব ফলিয়ে গেলেও লোকটা রিজেক্ট করে কি সে লোকটাকে সাপের 5 পা দেখিয়ে দিয়েছে, নাকি লোকটার মাথা খারাপ হয়ে গেল জানে না সিথি। তবে সে অপেক্ষা করবে না অর্কের জন্য। সে তো অর্ককে কোনো দোটানার মাঝে রাখেনি, তাহলে এত কিসের কথা তার সাথে? থাকবে না সে ওই লোকের জন্য, নিজের এক মুহূর্ত সময়ও নষ্ট করবে না। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ভার্সিটি শেষে সিথি সত্যিই অপেক্ষা করলো না। সবে ছুটি হয়েছে, এই তো 2:30 মতো বাজে। এখনই সে হাঁটা ধরেছে, আর চোখে অবশ্য একবার আশেপাশে পরখ করে নিয়েছে, না লোকটা আসেনি এখনো। তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। আশেপাশে মন না দিয়ে দ্রুত কদমে হাঁটা ধরেছে সিথি। সঙ্গে আরও একটা কাজ করেছে, মুখে মাস্ক চাপিয়েছে আর মাথায় ওড়না টেনে নিয়েছে। নিজেকে লুকানোর কিছুটা প্রচেষ্টা। একপাশে ঝুলে আছে ওড়নার লম্বা আঁচল, তবে শেষ রক্ষাটা আর হলো না। পেছনে ওড়নায় টান পড়তেই কিছুটা চমকে দাঁড়িয়ে পড়ল সে। মনে মনে প্রার্থনা করল অন্য কেউ হোক, কিন্তু কবুল হলো না তার প্রার্থনা। শক্ত কণ্ঠের ধ্বনি সিথির শরীরকে কেমনে শিউরে দিল। সেই আমার কথার অবাধ্য হলেন তো সিথি। সিথি ওপাশে ফিরল। অর্কের শক্ত চাহনি তার দিকে, চোখজোড়া কেমন লালচে দেখে ভয় পেয়ে গেল সিথি। চোখে চোখ মেলানোর সাহস হলো না। জোড়া চোখগুলো দিয়ে আশেপাশে চাইল,
তবে কণ্ঠের দৃঢ়তা রক্ষা করে বলল, রাস্তার মধ্যে ওড়না টেনে ধরা হে কেমন বখাটেদের মতো কাজ। অর্ক এ কথার জবাব দিল না, শান্ত স্বরেই বলল, মাথায় ওড়না টেনে মুখে মাস্ক চাপিয়ে নিজেকে লুকাতে চাইছেন আমার থেকে? কয়েক ঘন্টা পূর্বেই তো আপনার সাথে দেখা করে গেলাম। এতটা বোকামি আপনার থেকে আশা করিনি। সিথি এবারে মাস্ক খুলে ওড়নাটা মাথা থেকে নামিয়ে ভালো করে গায়ে জড়ায়। সত্যি এরকম বোকার মতো কাজ সে কি করে করলো? অর্কের সাথে তো এই পোশাকেই দেখা হয়েছে কিছুক্ষণ আগে, তবুও নিজেকে স্বাভাবিক রেখে সিথি বলে, রাস্তায় ধুলাবালি তাই মাস্ক করেছি। আপনার কাছ থেকে লুকাবো কেন? আপনি কে? সিথির মুখের আপনিকে শব্দ দুটো অর্কের হৃদয়ে ব্যথার উদ্বেগ ঘটায়। সত্যি কে সে? সিথি তো তাকে মানতে নারাজ। সে সিথিকে ভালোবাসে, এটাই কি যথেষ্ট নয়? চোখ দুটো নরম হয়ে আসে অর্কের, লাল আভা কেটে গিয়ে চোখে মলিনতা নেমে আসে, ঠোঁটের কোণে ব্যর্থতার হাসি ফুটে ওঠে, ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে, তবু জবাব দেয়, কিছু তো হতে চাইছি আমি। এত পাষাণ কেন হচ্ছেন আমার প্রতি? সিথি জবাব দিতে পারে না, সে তো নরম মনের মেয়ে। তবে চারদিকের এত অপূর্ণতার ভিড়ে সে একা ভয় পায়। সে যে অর্কের সমকক্ষ কেউ না। সে নিজে ডাক্তার হলে অর্ককে রিজেক্ট করতো না। এখন হয়তো অর্কের তার প্রতি মোহ কাজ করছে। মানুষ পরিবর্তনশীল। বিয়ের পর তার যোগ্যতা নিয়ে যে অর্ক তাকে খোঁটা দেবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? সে তো নিজ চোখে নিজের বড় আপুর ভালোবাসাকে হেরে যেতে দেখেছে, যাচ্ছে তাই বলে অপমানিত হতে দেখেছে, পায়ে পর্যন্ত ধরতে দেখেছে। তবুও তো মনটা নরম হয়েছিল না ওই প্রতারকের। সে তার আপুর মতো এতটা শক্ত নয়। ক্ষণিকের সুখে সে সারা জীবনের ঘানি টানতে পারবে না। অর্ক পুনরায় বলে, চলুন আমার সাথে। সিথি শোনে না সেই কথা, উল্টো ফিরে হাঁটা ধরে। তবে আবার গম্ভীর কণ্ঠে পদযুগল থামে। সিন ক্রিয়েট করতে আমাকে বাধ্য করবেন না সিথি। আপনার জন্যই এসেছি শুধু এখানে। শান্ত আছি, অশান্ত হতে বাধ্য করবেন না। সিথি পিছনে ফিরে চায় আবার, তবে তার দৃষ্টিতে শুধু বিরক্তি। অর্ক পিছনে ইশারা করে বলে, গাড়িতে গিয়ে বসুন। সিথি কিছু ভেবে মত চেঞ্জ করে, এগিয়ে যায় গাড়ির নিকট। তবে এর একটা হেস্তনেস্ত আজ সে করেই ছাড়বে। ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে শান্ত পরিবেশ, শহরের কোলাহল হট্টগোল ছেড়ে যেন নির্জনতা ভিড় করেছে সেথায়। গ্রামীণ পরিবেশের আদলে সাজানো রেস্টুরেন্টটা একেবারে নদীর কোণ ঘেঁষে বানানো। নদীর তীরের মৃদু বাতাস আর নদীর অশান্ত প্রবাহের স্রোত যেন সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করেছে। কাঠের তৈরি ছোট্ট চেয়ার টেবিলের এক পাশে সিথি আর অপর পাশে অর্ক বসে আছে। আসার পরে খাবার অর্ডার অর্কই দিয়েছে। সিথিকে দিতে বলেছিল, তবে সিথি মুখ খুলে একটা টু শব্দ অব্দি করেনি। অর্কই নিজে পছন্দ মতো দিয়েছে। এখন অপর পাশে বসে সিথিকে গভীরভাবে পরখ করছে অর্ক। মেয়েটা তার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি, দৃষ্টি তার নদীর দিকে। তবে কিয়দংশ পরে সিথি দৃষ্টি ফেরালো, নিজের বড় সাইড ব্যাগটা খুলল, বের করলো সেই ছোট্ট ফুলের বুকেটা যেটা অর্ক দিয়েছিল। বুকেটা তখন সে ডাস্টবিনে ফেলতে গিয়েও কেন যেন ফেলেনি, কিন্তু এই ফুল গ্রহণ করাও তার পক্ষে সম্ভব না। সিথি ধীর গতিতে বুকেটা ঠেলে দিল অর্কের দিকে। অর্কের চাহনি ছোট হলো। মেয়েটাকে নির্দেশ করছে, বোবায় ধরছে নাকি যে কথা বলছে না। তবে পরক্ষণে মস্তিষ্কে যখন আসলো মেয়েটা তার দেওয়া ফুল ফেরত দিচ্ছে, তখন মনটা পিষিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, ফুলের বুকেটা ফেরত দিচ্ছেন আপনি? সিথি ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্কের রাগটা যেন এতে একটু বাড়ে। আমার দেয়া ফুল গ্রহণ করবেন না? না। কেন? সিথির কি এখন ঘটা করে বলা উচিত যে সে পুরুষের থেকে ফুল নিতে চায় না, যাকে সে অলরেডি রিজেক্ট করেছে। তবে সিথি এ কথা বলে না, কিছুটা ঘুরিয়ে জবাব দেয়। প্রয়োজন মনে করছি না। অর্ক এই জবাব শুনে রাগে টনটন করে ওঠা কপাল শিথিল করে ফেলে। চোখ ফুটে চিরচেনা সেই করুণ ভাব, যা বেশ কিছুদিন ধরেই তার চোখে প্রত্যক্ষ করা যায়। গলা হালকা কেঁপে ওঠে, বলে, আমি কি মানুষ হিসেবেও খুব খারাপ সিথি? আমার ফুল টুল গুলো কি গ্রহণ করা যায় না? মানবতার খাতিরেই না হয় করলেন।
অর্কের এমন অসহায়ত্ব যে সিথির চোখে পড়ছে না ব্যাপারটা তেমন নয়, কিন্তু সে নিরুপায়। এক ঘটনার পুনরাবৃত্তি সে দেখতে চায় না। পাষাণের ন্যায় বলে, ফুল গ্রহণ করব কি হিসেবে? আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে কি? আর না তো আমি আপনার কোনো পেশেন্ট। সিথি আরো কিছু বলতো, তবে থেমে যায়। একজন ওয়েটার এসে খাবার সার্ভ করে যায়। সিথি দেখেছিল না অর্ক কি খাবার অর্ডার করেছে, তবে এখন দেখলো ভাত, আলু ভর্তা, ডাল, চিকেন কারি, চিংড়ি মাছ ভুনা, সবই তার পছন্দের। লোকটা জানলো কিভাবে? তাকে নিয়ে গবেষণা করেছে নাকি? সিথি খাবারের দিক থেকে চোখ সরিয়ে অর্কের দিকে তাকায়। একরাশ অবাকতা ভরা বড় বড় চোখ দিয়ে অর্ককে দেখে। সিথির এমন চাহনি দেখে অর্ক অচিরেই হেসে ফেলে। এখন রিয়েকশনে মেয়েটাকে কি কিউট লাগছে, একদম পুতুল পুতুল। অর্ক সিথির প্লেটে খাবার সার্ভ করে দেয়, বলে, খান, আমি আপনার পছন্দ জানি। এও জানি নিজেকে কিভাবে আপনার পছন্দসই করে তুলতে হবে। হয় আপোষ, না হয় জোর খাটিয়ে। তবে জোর খাটাতে যাচ্ছি না বলে এত তোর জোর। সিথি খাওয়া শুরু করে। টুকটুক করে খাবার মুখে দেয় আস্তে ধীরে। এক পর্যায়ে যখন চিংড়ি ভুনার থেকে কিছুটা নিজ প্লেটে তুলতে যাবে, সাথে অর্ক। সিথি বাধা পেয়ে নাক মুখ কুচকে ফেলে। আমি আপনার পছন্দ যেমন জানি, অসুবিধাগুলোও জানি। তবে চিংড়ি মাছ যতই পছন্দ করুন না কেন, খেতে পারবেন না। অ্যালার্জি আছে আপনার, ভুলে গেলেন? এত কেয়ারলেস হলে তো আমার মতো একটা ডাক্তার হাজবেন্ডই আপনার জন্য বেস্ট হবে। সিথির এতগুলো কথা শুধু মাথার ওপর দিয়ে গেল, শুধু জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন চিংড়িতে আমার অ্যালার্জি আছে? ভালোবাসার মানুষের সুবিধা অসুবিধাগুলো কি ভালোবাসার মধ্যে পড়ে না? সিথি ক্ষণিকের জন্য স্তব্ধ থাকে। তার ব্যাপারে এত খোঁজ কোথা থেকে নিয়েছে অর্ক জানা নেই। নিজের মস্তিষ্কে চলা দ্বন্দ্বকে সায় দিয়ে বলে, ভুল আপনি। আপনার সাথে কয়েকদিন মাত্র দেখা হয়েছে আমার। এত সহজে ভালোবাসা হয়? মোহে পড়েছেন আপনি। মোহ কেটে গেলে আর ভালো লাগবে না। অর্কের রাগ হয় এই কথা শুনে। সে তার অনুভূতির ব্যাপারে শতভাগ নিশ্চিত। এটা মোহ হতেই পারে না। তাহলে তার চোখের সামনে এত সুন্দরী মেয়ে দেখা সত্ত্বেও কেন তার নজর ওই ছিমছাম গড়নের কোদো কোদো মুখের মেয়েটার উপরে পড়ল? মোহ না এটা। আমি বুঝতে পারছি আপনার কোনো প্রবলেম আছে সিধি। শেয়ার করুন আমার সাথে, আমি আপনার প্রবলেম সমাধান করার চেষ্টা করব। সিথি জবাব দেয় না, চুপচাপ খেতে থাকে। অর্ক আর কথা বাড়ায় না। এই মেয়েটাকে কতভাবে বললে সে রাজি হবে? চুপচাপ গুরুগম্ভীর ছেলেটা নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে একমাত্র সিথির জন্য। সারাদিন যে গুনে গুনে কথা বলে, সেই ছেলেটা প্রেয়সীর মন জয় করার জন্য কথার ফুলঝুরি সাজিয়ে ফেলেছে। এটাকে কি ভালোবাসা বলে না? মোহ কি এমন হয়? না চাওয়া সত্ত্বেও সিথিকে অর্কের সাথে কাটাতে হয় কিছুটা সময়। অর্ক নিজ দায়িত্বে সিথিকে বাসার গেট পর্যন্ত পৌঁছে দেয়। সিথি গাড়িটাকে সারাক্ষণ বসেছিল চুপ করে। গাড়িটা বাসার দোরগোড়ায় পৌঁছতে সিথি নামতে যাবে, অর্ক তখন আর্জি জানিয়ে বলে, আমাকে আর 5টা মিনিট সময় দেবেন সিথি? সিথি থেমে যায়, ফিরে চায় অর্কের দিকে পূর্ণ দৃষ্টিতে। এই যে সিথির সাথে কমপক্ষে প্রায় 3 ঘন্টা কাটালো অর্ক, সে সময় তো জিজ্ঞেস করলো না। এখন ঘটা করে আর্জি জানানোর কি আছে? সিথি এতদিনে বুঝতে পেরেছে অর্ক ভীষণ জিদি লোক। সিথি না বলেও সে শুনবে না, এসব ভেবে গোপনে একটা শ্বাস ছাড়ে সিথি। বলুন। আমার সঙ্গ কি আপনার খারাপ লেগেছে সিথি? আমি আপনাকে কোনো বাজে ইঙ্গিত দিয়েছি, বা আমার দৃষ্টিতে কি আপনার কোনো খারাপ মনে হয়েছে? না। সিথি সোজাসুজি জবাব দেয়। অর্ক অস্থির হয়ে শোধায়, তাহলে আমাকে গ্রহণ করতে আপনি এত অনীহা কেন? তার কারণ আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার টাইপের না। অর্ক দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েকে সে কিছুতেই বোঝাতে পারছে না। ব্যর্থ কণ্ঠে বলে, তবে কি আপনি চাচ্ছেন আমি ডাক্তারি ছেড়ে দিই? আমার বাবার তো ব্যবসা আছে, সেখানে জয়েন হলে কি আপনি আমাকে গ্রহণ করবেন? আপনি আমার জন্য আপনার জব ছেড়ে দিতে চাইছেন? অবকতার স্বরে সিথি শোধায়। আপনি তো সেটাই চাচ্ছেন। খানিকটা ওষ্ঠ বাঁকিয়ে কথাটি বলে অর্ক। সিথি প্রকুচকে জবাব দেয়, আমি কখন চাইলাম? আমি তো জাস্ট আপনাকে বিয়ে করতে চাইছি না। এর একমাত্র কারণই তো আমি ডাক্তার। ডাক্তার না হলে তো আপনি আমাকে মেনে নেবেন। বলেন, মেনে নেবেন? সিথি চুপ করে যায়। সে চায় না কেউ তার জন্য নিজের কর্ম বিসর্জন দিক।
তার মধ্যে কি আছে এমন? অর্কের মতো বুঝতার একটা মানুষ এমন অবুঝের মতো করছে কেন? কি হলো, জবাব দিন সিথি। আমি জানি না, তবে এমন করবেন না। নিজের মতো কাউকে খুঁজুন আর সুখে থাকুন। শুধু শুধু আমাদের দুজনেরই টাইম ওয়েস্ট হবে। আর আমার পিছন পিছন আসবেন না। ভালো থাকবেন। সিথি চলে যায়। অর্ক হেরে যাওয়া দৃষ্টি দিয়ে সিথিকে পেছন থেকে দেখতে থাকে। সর্বশেষে দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলে ওঠে, যেখানে নিজের সুখ আপনার মধ্যে দেখতে পেয়েছি, সেখানে আপনাকে ছাড়া আমি সুখী হব কি করে সিথি? আমার ভালো থাকাটা যে কিছুদিন ধরে আপনার উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। নিজের শখের পেশা ছাড়তে রাজি, তবে আপনাকে নয়। অর্কের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। সন্ধ্যা বয়ে গিয়েছে ততক্ষণে। অর্ক ড্রয়িং রুমে বাবা মায়ের উপস্থিতি লক্ষ্য করে। ক্লান্ত ভঙ্গিতে মায়ের পাশে গিয়ে সোফায় বসে পড়ে, গা এলিয়ে দেয়, মাথা রাখে মায়ের কাঁধে। মাশরুফা বেগম আর জাওয়াত সাহেব দুজনেই অবাক হন। ছেলে তো রাত 9টার আগে কর্মস্থল থেকে ফেরার মানুষ নয়। মাশরুফা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সযত্নে, জিজ্ঞেস করেন, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে, খারাপ লাগছে নাকি? অর্ক চোখ বন্ধ রেখে মায়ের যত্ন অনুভব করে। সিথির সাথে এত কথা বলে তার মাথা ধরে গিয়েছে। এত কথা বলার মানুষ সে নয়, তবে লাভের লাভ তার কিছুই হয়নি। না, আজকে দুপুরে হসপিটাল থেকে ছুটি নিয়েছি। মাশরুফা বেগম চমকে উঠে শোধান, তবে এত সময় কোথায় ছিলি? সিথির সাথে দেখা করতে গিয়েছিলাম মা। মেয়েটার পরিবার তো স্পষ্ট জানিয়ে দিয়েছে মেয়ে বিয়েতে রাজি না, তবুও তুই কেন দেখা করতে গিয়েছিলি? ওর থেকে ভালো মেয়ে লাইন দিয়ে বসে আছে তোর জন্য। অর্ক মায়ের কাছ থেকে মাথা তুলে তাকায়, চোখ মুখ মলিন করে বলে, তুমিও আমাকে হাল ছেড়ে দিতে বলছো? নিজের ছেলেকে হেরে যেতে বলছো? তার বললাম কই, মেয়েটার হয়তো তোকে ভালো লাগেনি। আমার মধ্যে কিসের কমতি আছে? আমি কি পারফেক্ট নই সিথির জন্য? মাশরুফা বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। ছেলে তার সব দিক থেকেই পারফেক্ট, সৌন্দর্য, ক্যারিয়ার সব আছে তার। তবুও যে সিথি নামক মেয়েটা কেন তার ছেলেকে রিজেক্ট করলো সে ভেবেই পেল না। না, আমার ছেলে একদম পারফেক্ট, মেয়েদের ফার্স্ট চয়েস হবে ডেফিনেটলি। তবে সিথি কেন এমন করছে? মাশরুফা বেগম একটা হতাশার শ্বাস ছেড়ে বলেন, দেখ অল্প, সবার যে সবাইকে পছন্দ হতে হবে এটা তো আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। শীতের হয়তো তোর মধ্যকার কিছু পছন্দ হয়নি। হ্যাঁ, আমার জব তার পছন্দ না। মাশরুফা বেগম এমনিতেই অবাক হয়ে আছেন, কারণ যে ছেলে একটা কথা বলে না সেই ছেলে এখন এসে বাচ্চাদের মতো প্রশ্ন করছে আর বেশি কথা বলছে। আর তার চেয়ে বেশি অবাক হলেন সিথির মনোভাব শুনে। ডাক্তারকে পছন্দ করে না, তার উপর অর্কের পজিশন তো কত ভালো। তুই কি তবে জব ছাড়বি এর জন্য? অর্ক এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে ধীর কণ্ঠে। আমি হসপিটাল ছেড়ে দেব। এরপর সে তার বাবার দিকে তাকায়। জায়েদ সাহেব ছেলের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে আসে তার। এই ছেলেকে সে বিজনেস অ্যান্ড স্টাডিজে পড়াতে চেয়েছিল, তবে ছেলে জেদ করে ডাক্তারি পড়ে। জায়েদ সাহেবের অবাকতা আর উচ্চ হলো যখন অর্ক বলল, আব্বু, আমি তোমার বিজনেস জয়েন করব 2 দিনের মধ্যেই। আর এরপর তুমি সিথিদের বাসায় আবারও সম্বন্ধ পাঠাবে, পাত্র বিজনেসম্যান হিসেবে। অর্ক জায়েদ সাহেবের মুখ থেকে কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষায় থাকে না। জুতো ঠক ঠক ধ্বনি তুলে চলে গেল নিজের রুমের দিকে। ফেলে গেল দুজনের হতবাক মুখশ্রী। জায়েদ সাহেব ভাবলেন, যে ছেলেকে তিনি নিজের বিজনেসের দোহাই দিয়ে ডাক্তারি পড়া আটকাতে পারলেন না, সেই ছেলে একটা মেয়ের জন্য নিজের শখের পেশা ছেড়ে দিচ্ছে। ভালোবাসা বুঝি এমনই হয়? হ্যাঁ, হয়তো। মাশরুফা বেগমও তো নিজের ঘর ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন তার মতো বেকার মানুষের হাত ধরে। ধনির ঘরের আলালি তার জন্য কত কষ্টই না সহ্য করেছে। এটা তো ভালোবাসার কারণেই। জায়েদ সাহেবের চাকরি জিনিসটা কেন যেন পছন্দ না, মনে হয় তার উপর কেউ কর্তৃত্ব ফলাচ্ছে। সে স্বাধীন মানুষ, যা মনে চায় করবে, তার উপর কারোর হুকুম থাকবে না। এর জন্য সে একজন বিজনেসম্যান। ছেলে দুটোকেও তাই বানাতে চেয়েছিলেন, যেন ছেলেদের স্বাধীনতার কেউ হস্তক্ষেপ করতে না পারে। ছোট ছেলেকে নিজের কথা শোনাতে পারলেও বড় ছেলেকে পারেনি। তবে অর্কের নিজের পেশার প্রতি ডেডিকেশন দেখে তিনি নিজেও মুখ ফিরিয়ে রাখতে পারেননি। ছেলে যেটাই খুশি থাকে সেটাই না হয় করুক। মাশরুফা বেগম স্বামীর দিকে তাকালেন, বললেন, কি হলো বলো তো ছেলেটা? ওর ডাক্তার হওয়ার পেছনের এত তপস্যা কি আমরা দেখিনি?
এক লোমায় এখন ডাক্তারই ছেড়ে দিতে চাইছে। তুমিও তো নিজের বাবা মায়ের পছন্দ করা ডাক্তার ছেলেকে রিজেক্ট করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলে। আমার তো কিছু ছিল না তখন। এরপর নিজের শখের চাকরিটাও ছেড়ে দিলে ছেলেদের জন্য। তাদের সময় দিতে পারছিলে না, এর জন্য ছেলেদের ভালোবাসা বলেই তো। এখন তোমার বড় ছেলেকে বাধা দেই কি করে? মাসুফা বেগম কিছুই বলতে পারেন না। তিনিও তো এসব করেছেন, হ্যাঁ ভালোবাসার জন্যই করেছেন। শুধু বলেন, যা খুশি করুক, ওর খুশিতেই আমার খুশি, আমার কোনো বারণ নেই। নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অর্ক অনেকটা সময় নিয়ে আবারও ভাবে। সিদ্ধান্ত তো সে নেবে, তবে তার পূর্বে তার মাথায় আসে আরেকটা মানুষের নাম, সিমরান মিমি, সিথির বড় বোন, যার কাছ থেকে সিথির ভালো লাগা মন্দ লাগার সব বিষয়ে সে নোট করে নিয়েছিল। তবে সে চেয়েছিল সিথির প্রবলেম সিথি নিজে বলুক তাকে, আসল কারণটা বলুক রিজেক্ট করার। সিথির হয়তো এটা পার্সোনাল ব্যাপার, অন্য কারোর হয়তো জানার কথা নয়। তবে মিমি সিথির বড় বোন, বোনের সাথে তো সব শেয়ার করাই যায়। তাই ভেবে চিন্তে মিমির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন সে। একটু অনুরোধ করেই বলেছে মিমিকে আসার জন্য। মিমিও না করেনি। ছেলেটার চোখে তো নিজের বোনের জন্য ভালোবাসা দেখেছে। আর বোন যে অর্ককে গ্রহণ করছে না, এর পেছনে তো সে নিজেই অতপ্রতভাবে জড়িত। নিজের বাচ্চাটাকে কিন্ডারগার্টেনে ছেড়ে তাই এসেছে অর্কের সাথে দেখা করার জন্য। অর্ক আর মিমি বসে আছে মুখোমুখি। অর্ক একটু দ্রুতই বলে, আমি আপনার বেশিক্ষণ সময় নেব না আপু। আপনি দয়া করে শুধু বলুন, সিথির কোনো অতীত আছে যা আমার জবের সাথে রিলেটেড? আমি একজন ডক্টর হিসেবে বুঝতে পারছি সে কিছু নিয়ে খুব সিরিয়াস। ব্যাপারটা এমন সে জীবন দিয়ে দেবে, তবুও এই কাজ করবে না। মিমি একটা শ্বাস ফেলে বলে, বিষয়টা আমার কারণেই অর্ক। অতীত আমি ঘাটতে চাই না, তবে তোমার চোখে সিথিকে পাওয়ার আকুলতা দেখতে পেরেছি। ঘটনাটা বেশ কয়েক বছর আগে। তখন আমি সবে ভার্সিটিতে ভর্তি হয়েছি। সদ্য হওয়া যুবতী, মন আমার উড়ু উড়ু। আমাদের ভার্সিটির পাশেই ছিল একটা মেডিকেল কলেজ। ওই কলেজেই পড়তো অনেক নামের একটি ছেলে। প্রায় সময় যাওয়া আসার পথে দেখা হতো। প্রথম তো চিনতামই না, কিন্তু প্রতিদিন দেখা হওয়ায় কৌতূহল জাগে। অদ্ভুত ব্যাপার, প্রতিদিন দেখা হয়, ব্যাপারটা নিশ্চয়ই কাকতালীয় নয়। কিছুদিন পর বন্ধু বান্ধব মারফত জানতে পারলাম সে আমাকে পছন্দ করে। একদিন হঠাৎ সত্যি প্রপোজ করে বসে। বান্ধবীদের উৎসাহ পেয়ে আমিও রাজি হয়ে যাই। আমি শুরুতে তাকে পছন্দ করতাম না, এক প্রকার ঝোঁকের বশেই রিলেশনে যাই। তবে একটা সময় তাকে ভালোবেসে ফেলি। চুটিয়ে প্রেম করি দুইজনে, 4 বছর তো হবেই। তখন ভার্সিটিতে পড়াশোনা আমার প্রায় শেষের দিকে। সেও ডাক্তার হিসেবে একটা প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। এর কয়েকদিন পর থেকেই ওর অদ্ভুত আচার আচরণ আমি লক্ষ্য করছিলাম। কেমন যেন আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে ছোট করে কথা বলছে। তখন আমার ফ্যামিলি থেকেও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমার প্রেম করার বিষয়টা সিথি জানতো। সেও ততদিনে কলেজে উঠে গিয়েছিল। আমার আচার আচরণে ও হয়তো বুঝতে পেরেছিল, তাই আমিও আর নিজেকে লুকিয়ে রাখিনি। একদিন হঠাৎ করে অনেক আমার সাথে ব্রেকআপ করে। আমি বাকশক্তি হারিয়ে ফেলি যেন। কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হলো, কেন এমন করছে ও। আমার ফোন নাম্বারটাও সে ব্লক করে দেয়। ওই এক ব্রেকআপ শব্দ বলেই ও আমাকে ব্লক করে দিয়েছিল। আমি তখন একটা ঘোরেই পড়েছিলাম। শেষে আমার এক ফ্রেন্ডকে দিয়েই রিকোয়েস্ট করাই ওকে একটা বার ওর সাথে দেখা করার জন্য। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিন সিথিকে আমার সাথে নিয়ে যাওয়া। অনেক আমাকে যাচ্ছে তাই বলে অপমান করে। আমি ওর যোগ্য নই। আমার মতো একটা ভার্সিটিতে পড়ুয়া মেয়ের কী যোগ্যতা আছে ওর মতো একজন ডাক্তারকে বিয়ে করার? আমার নাকি ওকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই। আমি ওর এসব কথা শুনে নিজেকে আটকে রাখতে পারিনি। কেঁদেছিলাম প্রচুর। এক প্রকার ভিক্ষে চেয়েছিলাম ওর কাছে। ভালোবাসতাম তো,
পা পর্যন্ত ধরে অনুনয় করেছিলাম, কিন্তু অনেকের মন গলেনি। সে নিজের যোগ্যতার সমপরিমাণ একজনকে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে গিয়েছিল। সিথি আমাকে কান্না করতে দেখে নিজেও অনেক কেঁদেছিল। অনেককে সেও অনেকবার রিকোয়েস্ট করেছিল, তবে পাষাণটার মন গলেনি। আসলে সে তো আমাকে ভালোই বাসেনি। এর কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি ততদিনে। একটা প্রতারকের জন্য কোনো ফিলিংস রাখার কোনো মানেই হয় না। এতটা মিশিয়ে গিয়েছিল অনেকের প্রতি আমার হৃদয়। এরপর বিয়ের জন্য আমাদের বাসায় আত্মীয় স্বজন আসা শুরু করে। সিথিও খুব খুশি ছিল আমি মুভ অন করেছি এটা দেখে। কিন্তু ও যে ভিতরে ভিতরে ওই দিনের ঘটনা নিয়ে প্যানিক ছিল, এটা আমি বুঝিনি। ওই দিন মনে হয় আমার গায়ে হলুদ ছিল। আমাদের এক ফুফাতো ভাই রাইহান, সে তখন মেডিকেলের স্টুডেন্ট ছিল। সে হয়তো সিথিকে পছন্দ করত। সেদিন ও সিথিকে প্রপোজ করেছিল। সিথি ওই দিন ওর প্রপোজ পেয়ে অস্বাভাবিক আচরণ করছিল। ঘাম ছিল প্রচুর, প্রচুর হাইপার হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। রাইহান বুঝতে পেরেছিল সিথির প্যানিক অ্যাটাক হয়েছে, আবার ভয়ও পাচ্ছিল। ও সিথিকে প্রপোজ করেছে, ব্যাপারটা বিয়ে বাড়িতে যদি ছড়াছড়ি হয়ে যায়। ও সবার অলক্ষ্যে সিথিকে রুমে রেখে আসে। এরপর আমাকে ডাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার অজুহাতে। এরপর সব ঘটনা জানাই। আমি এক প্রকার হন্তদন্ত হয়ে যাই সিথির কাছে। গিয়ে দেখি আমার বোনটা আমারই রুমে, তাও অজ্ঞান অবস্থায়। বাসার লোকেরাও আমাকে ওভাবে আসতে দেখে ততক্ষণে আমার পিছু নিয়ে চলে আসে রুমে। সিথির এমন অবস্থা দেখে সকলেই চিন্তিত হয়। আমি আর রাইহান সবাইকে এটা বলি যে সিথি ক্লান্ত, সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে, তাই দুর্বলতা থেকে অসুস্থ হয়ে গিয়েছে। এরপর সিথির জ্ঞান ফেরানো হয়। সবাই যার যার কাজে চলে যায়। আমি আর রাইহান ছিলাম তখন রুমে। রুম ফাঁকা হওয়ায় সিথির নজর রাইহানের দিকে পড়তেই ও আবার অস্বাভাবিক আচরণ করে। বারবার বলতে থাকে, প্রতারক, ও একটা প্রতারক। আমি কোনো প্রতারকের পাল্লায় পড়তে চাই না। সিথির এমন করে দেখে রাইহান চলে যায়। আমি সিথিকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিই। সেদিন রাতে সবাই ঘুমানোর পর রাইহান আবার আমার রুমে আসে। এসে সিথির কথাগুলোর মানে জানতে চায়। আমি এক প্রকার বাধ্য হয়ে সব ঘটনা খুলে বলি। এরপর রাইহান আর এক মুহূর্তের জন্য সিথির সামনে পড়েনি। পুরো বিয়েটার সময় সে নিজেকে আড়ালে রেখেছিল সিথির থেকে। তবে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি শান্তি পাচ্ছিলাম না। 1.5 বছর কেটে যায় এভাবে। সিথি ততদিনই মনের মধ্যে কি চলছিল তার অনেকটাই আমার অজানা। ও নিজের বিজনেস স্টার্ট করে। আমি জিজ্ঞেস করলে ও একটাই উত্তর দিয়েছিল, আমি নিজেকে যোগ্য বানাতে চাই, কারো কাছে যেন আমাকে দায় পড়তে না হয়। আমি প্রতারিত হতে চাই না আপু। আমার স্বামী আরশের সাথে সব শেয়ার করি। ও আমার অতীত জানত। সব কিছু শুরুতেই জানিয়েছিলাম তাকে। তবে সিথির ঘটনাগুলো বলা হয়নি। সিথির কথাগুলো শুনে আমাকে বলে ওকে একটা ভালো ডাক্তার দেখানোর কথা। এরপর আমি নিজেই অপরাধবোধ দূর করার জন্য সিথিকে 1 বছর কাউন্সিলিং করাই। সিথিও আগের তুলনায় ঠিক হয়। বুক আর গম্ভীর করে রাখে না, আবেগগুলো প্রকাশ করতে পারে। 1.5 বছরও কেমন যেন হয়ে গিয়েছিল। তবে এখনও ডাক্তারদের প্রতি কেমন আর অবিশ্বাস কাজ করে, মেনে নিতে পারে না। তবে আগের মতো আর হাইপার আচরণও করে না। ও যখন তোমাকে রিজেক্ট করলো তখন আমি শিওর হয়েছি ও যে ডাক্তারদের একেবারেই ঘৃণা করে তা না, তবে ঠিকঠাক বিশ্বাস করতে পারে না। তার উপর তুমি ওর কাছে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছ। আমি জানি না এসব শোনার পর তোমার সিদ্ধান্ত কী হবে। তবে সিথির বিশ্বাস অর্জনের চেষ্টা করো, কিন্তু তোমার প্রফেশনটাই সবচেয়ে বড় সমস্যা করেছে। মিমির দাড়ি টানলো এবারে। অর্ক সবটা মন দিয়ে শুনেছিল, তবে এখন তার কি বলা উচিত বুঝতে পারছিল না। প্রেমিক পুরুষ হিসেবে সে সিথিকে ছাড়তে চায় না।
আবার ডাক্তার হিসেবে একজন পেশেন্টের সবসময় সুস্থ পরিবেশ দরকার। তার সাথে থাকলে কি সিথি সেটা পাবে? উপরন্ত ভয়ে যদি বারবার প্যানিক হয় তবে স্বাস্থ্যের অবনতি ঘটবে। মিমি অর্কের মনোভাব বুঝে না, পুনরায় বলে, আমার এই অতীতের ব্যাপারে বাবা মা কিছুই জানে না। রাইহান, সিথি, আরশ আর আজকে শুধু তুমি জানতে পারলে। আমার কি মনে হয় তুমি বরং সিথিকে ভুলেই যাও। ও ওর পছন্দ মতো কাউকে বিয়ে করে খুশি থাকুক। অর্ক এবারে অসহায় চোখে তাকায় মিমির দিকে। তাকে সাপোর্ট করার মতো দেখছি কেউ নেই। সবাই এ কথাই শুধু বলে সিথি থেকে দূরে যাওয়ার, কিন্তু সে তো এটা পারবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপু, কোনোটাই ছাড়বো না। কি সিথিকে ছেড়ে দিবে নাকি জব? বেকার হয়ে গেলে কিন্তু আমার আব্বু মেয়ে দিবে না। লাস্টের কথাটা মিমি একটু হেসে হেসেই বলে। অর্ক তার বিনিময়ে হালকা হেসে বলে, কোনোটাই ছাড়বো না, আবার বেকারও হব না। তবে কিছুদিনের জন্য হসপিটাল থেকে ব্রেক নিব, বাবার বিজনেসে জয়েন করব। আশা করি বিজনেসম্যান পাত্রকে নিয়ে আপনার বোনের কোনো অসুবিধা হবে না। না, তবে প্রতারণা করো না যেন আবার। জীবন থাকতে না আপনার বোনকে মানিয়ে তবে আবার হাসপাতালে জয়েন করব। আই প্রমিস ইট। অর্ক তার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ কিনা করে? এই যে সে এখন ডাক্তারগিরি ছেড়ে বাবার ব্যবসায় নেমেছে, সে যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে সিথিকে সব উজাড় করে দিতে পারে, তাহলে সিথিও নিশ্চয়ই পারবে। হ্যাঁ, তাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছে এতে, তবে সে সিথিকে আর ডিস্টার্ব করেনি, সিথির পিছনে যায়নি। সিথির হয়তো মন খারাপ হয়নি এতে, কারণ তো তাকে ভালোবাসে না। ভালোবাসার মধ্যে যদি পেশা দেয়াল হয়ে দাঁড়ায়, তাহলে কোনো একটাকে বেছে নেওয়া চারটেখানি কথা নয়। দুটোর গুরুত্বই একজন ব্যক্তি মানুষের কাছে ঊর্ধ্বে। সিথি হয়তো একদিন অর্কের ভালোবাসায় মজে তার পেশাটায় ফিরে যেতে নিজ থেকে বলবে। এই বিষয়ে আশাবাদী অর্ক। তবে একটা অদ্ভুত ব্যাপার, সিথি আর অর্কের বিয়ে একদম পাকাপোক্ত। সিথি আপত্তি করেনি। করবে কি করে? সে তো নিজের বোনের মুখে শুধু এইটুকুই শুনেছে, পাত্র ব্যবসায়ী। এর বাইরে সে নাম জানারও প্রয়োজন মনে করেনি ছেলের। মিমি বলতে চেয়েছিল, সেই বাধা দিয়েছে। মিমি কিছু একটা আন্দাজ করেছে অবশ্য সিথির এমন কাজে। সিথি হয়তো চাইছে না অর্ক নামক ডাক্তার পুরুষটা তার সামনে আবার ভালোবাসার দাবি নিয়ে আসুক। বিয়েটা হলে হয়তো অর্ক আর কিছুই করতে পারবে না। তবে সিথি জানে না, অর্ক নামক পুরুষটা হারার নয়। ভালোবাসার দাবি থেকে সে এক চুলও নড়বে না। বিয়েটা ঠিক হয়ে আজ গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছে সিথির। এই তো সেদিন সোমবারে বিয়ে ঠিক হলো, আর আজ বৃহস্পতিবার গায়ে হলুদ হয়ে গেল। গায়ের হলুদে পুরো ভূত হয়ে নিজের রুমে ফিরে এলো সিথি। ইস, কি করুণ অবস্থা করেছে ওর। এখন এই ভূত থেকে একটু মানুষ হলে বাঁচে সে। এত হলুদ লাগিয়েছে, কাউকে কিছু বলারও নেই। চারিদিকে আত্মীয় স্বজনে ভর্তি হয়ে গিয়েছে। সিরাজুল সাহেবের এই শুধু ছোট মেয়েরই বিয়ে বাকি। এটা হলে তো আর বাসায় তেমন কোনো অনুষ্ঠান থাকবেই না। এমন আত্মীয় স্বজনদের ঢলও হয়তো আর হবে না। বিরক্তির সহিত কাপড় চোপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে সিথি। বেশ খানিকটা সময় নিয়ে গোসল ছেড়ে মাথায় টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। বেরির একপাশে মিমি তখন বসে বোনের অপেক্ষাই করছিল। সিথি বেরিয়ে বোনকে দেখতে পেয়ে বলে, আপু তুই এখানে? কথা ছিল। দাঁড়া, আমি বেলকুনিতে কাপড়গুলো মেলে দিয়ে আসি। সিথি যথাসম্ভব দ্রুত কাজ সেরে চলে আসে। মিমি সিথিকে ডেকে নিয়ে আদর করে বসায় নিজের পাশে। আয় বস আমার পাশে, তোকে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সিথি বাধ্যমের মতো গিয়ে বসে। সিথি, তুই রাজি তো বোন এই বিয়েতে? ছেলেটার ছবিও দেখি না, পরে যদি আফসোস হয় তখন? তুইও তো আব্বু আম্মুর পছন্দে বিয়ে করলি আপু, ঠকেছিস কি? মিমি দুই পাশে মাথা নাড়ে। বাবা মা তার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরশকে পেয়ে যে সে ভাগ্যবতী। ঠকে যাওয়া একটা মেয়ের কপালে আল্লাহ এমনও সুখ দেয় বুঝি। মানুষটা এত বুঝতে আর বলার বাইরে। মিমি তবুও কিছু বলতে চায়, কিন্তু তুই। সিথি থামিয়ে দিয়ে নিজ থেকে বলে, আমার ভরসা আছে আব্বু আম্মুর উপর।
পাত্র ব্যবসায়ী, এতেই আমার চলবে। মিমি যা আন্দাজ করেছিল তাই সঠিক। পাত্রের কর্মক্ষেত্র দেখেই বোন বিয়েতে রাজি হয়েছে। মিমি ভয় পায়, না জানি বিয়ের পর আবার না রিয়েক্ট করে বসে। ছেলেটার ছবিটা একটাবার দেখবি না? নামও তো শুনলি না। সিথি কিছু ভাবে, এখন নাম জেনে কী বা হবে, কালকে না হয় একেবারেই শুনবে। আর একটা দিনেরই তো ব্যাপার, এই কয়েকদিনে যখন শুনিনি আর একটা দিন পরেই না হয় শুনি। তুই আমাকে শুধু এটা এশিওর কর যে আমার বিজনেস নিয়ে তাদের কোনো প্রবলেম নেই তো। মিমি হাসে একটু, বলে, তোর শ্বশুর তো নিজেই ব্যবসায়ী, তোকে কি বারণ করবে? সিথি একটু শুধরে দিয়ে বলে, হবু জামাইটাও তো ব্যবসায়ী। এই কথায় মিমি শুকনো ঢোক গিলে বলে, হ্যাঁ তাই তো। ইস, আমার ছোট্ট বোনটারও তো বিয়ে হয়ে যাচ্ছে। সিথি একটু বিরক্ত হয়। বোনের এখন কথার টোন যে জায়গায় এসেছে, এতে তার পচানে শুরু হয়েছে সবে। একে বাড়তে দেওয়া চলবে না। বাদ দে আপু, বিয়ের জন্য আমার কত লস হলো বলতো। একটা সপ্তাহ এই বিয়ের জন্য নিজের পেজের অর্ডার নেওয়া অফ রাখতে হলো। সাদামাটা ভাবে কি এই বিয়ে করা যেত না? কবুল বললাম আর হয়ে গেল। মিমি যেন আর একটু লাই পেল। ওরে রে, বিয়ের কত তাড়া। সিথি মিমিকে সহসায় থামিয়ে দিল। কথার মধ্যে বল প্রয়োগ করে বলল, একদম মজা করবি না, ব্যবসায়ী হলে বুঝতে। মিমি একটু আফসোসের স্বরে বলে, আজ ব্যবসায়ী নাই বলে এমনটা বলতে পারলি? এক সপ্তাহে তেমন কিছুই হবে না। সিথিও আর কথা বাড়ায় না। মিমি আরো কিছুক্ষণ এটা ওটা নিজেই সিথিকে বলে বিদায় নেয়। চুলগুলো ভালো করে মুছে নিয়ে সিথিও বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে। তবে একটা ঘটনা কয়েকদিন ধরে তার সাথে ঘটছে। চোখ বন্ধ করলেই অর্কে সেই অসহায় মুখটা ভেসে উঠছে। মানুষটা তার সামনে নাকি ভালোবাসার দাবি নিয়ে এসেছিল। কই সেদিনের পর আর তো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। সব মোহ। বিয়ের আগে যত ভালোবাসা সবই মোহ। হালাল সম্পর্ক ছাড়া ভালোবাসার আসল মানেটাই শুরু হয় না। সিথির মন মস্তিষ্ক শুধু এই চিন্তা ভাবনাগুলোই ঘুরল আর বিড়বিড় করে আওড়ালো, বিদায় ডাক্তার সাহেব, আর কোনোদিনও যেন কোনোরূপ দাবি রাখতে না পারেন সেই ব্যবস্থা করে ফেললাম। আপনার মোহ নামের ফিলিংসের জন্য একটুও মায়া আসেনি আমার। আমি শুধু আমার হালাল পুরুষের অপেক্ষায়। বিয়ের আয়োজনটা সিথিদের বাসার ড্রয়িং রুমে করা হলো, আর খাওয়া দাওয়ার আয়োজন ছাদে। সিথিদের বাসার সামনে জায়গা নেই তেমন একটা। চারিদিকে সকলে চিল্লাপাল্লা লেগেই আছে। ছোট জায়গায় যেন একজন আরেকজনের গায়ে গিয়ে ঠেকছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, বর মাস্ক পরে সানগ্লাস পরে এসেছে, একটা কথাও বলছে না কারোর সাথে। বরের হয়ে সব কথা বরের ছোট ভাই তূর্ণকেই বলতে হচ্ছে। সবাই ইতিমধ্যে জিজ্ঞেস করে পাগল করে ফেলেছে বর এই বেশে কেন। তূর্ণ ভিতরে ভিতরে রাগান্বিত হলেও জবাব দিচ্ছে, এটা তাদের বাসার নিয়ম। কবুল বলার আগ পর্যন্ত বর কথা বলবে না, আর বউয়ের সাথে তো বাসর ঘরে ঢোকার আগ পর্যন্ত মুখ দর্শন আর কথা কোনোটাই বলতে পারবে না। তাই বর নিজেকে কভার করে এসেছে। একটু পর পরই কেউ না কেউ এসে এই একই প্রশ্ন করছে। তূর্ণ বেশ বিরক্ত হলো এতে। একটা পর্যায়ে যখন প্রায় সবার মাঝে এই কথাটা ছড়িয়ে পড়ল, তখন তূর্ণ একটু রেহাই পেল। স্বস্তিতে ভাইয়ের পাশে আরাম করে বসলো। এরপর একটু রাগ নিয়ে বলল, তোমার জন্যই এই ঝামেলা পোহাতে হচ্ছে ভাইয়া। আমার ব্যবস্থা দ্রুত না করলে তোমার খবর আছে কিন্তু। মিথ্যা বলে যেমন সবাইকে ম্যানেজ করে দিতে পেরেছি, তোমাকে ফাঁসিয়ে দিতেও পারবো। অর্ক ফিসফিস করে বলল, বড় ভাইকে ফাঁসাতে চাস? লজ্জা হলো না বলতে? আর বলেছি তোর ব্যাপারে আব্বু আম্মুকে রাজি করানোর দায়িত্ব আমার। সব হয়ে যাবে। ইউ নো আই কিপ মাই প্রমিসেস। তূর্ণ ফিসফিস করে জবাব দেয়। মনে যেন থাকে। বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষ হতেই বিয়ে পড়ানোর তাড়া শুরু হলো। কোণে বেশে সাজানো সিথিকে নিয়ে বসানো হলো অর্কের মুখোমুখি একটা সোফায়। সামনে সিথির ছোট বড় কয়েকজন কাজিন মিলে রজনীগন্ধা ফুলের তৈরি একটা পর্দা ধরল। অর্ক সেই ফুলের পর্দার ফাঁকে ফোকর দিয়ে সিথিকে দেখল। লাল শাড়ি পরনে, মাথায় দোপাট্টা টানানো, সিম্পল মেকআপ, মাথা নিচু করে বসে আছে সিথি। পাশ থেকে সিথির এক কাজিন টিপুনি কেটে বলল, দুলাভাই তো এমনিতেই নিজেকে ঢেকে এসেছে রে সিথি আপাই।
আমাদের এই ফুলের পর্দা বানানো বৃথা গেল। তবে এত কষ্ট করে বানিয়েছি বলে ধরলাম। আগে জানলে খরচ কম হতো, আমাদের লস হলো আমাদের। বরপক্ষরা কি আর ছাড় দেওয়ার মানুষ? বিয়ান সাহেবারা এমনিতে গেট ধরে যে টাকা উসুল করে নিয়েছে, এই পর্দা বানাতে আর কতই খরচ হয়েছে। আসল ভুক্তভোগী তো আমরা। বরপক্ষ আর কনে পক্ষের এমন তর্কাতর্কি চলল কিছুক্ষণ। এরপর বড়রা শান্ত করলো তাদের। ততক্ষণে কাজী উকিল তাদের কাগজপত্র রেডি করে ফেলেছে। এক পর্যায়ে কাজের কবুল বলতে বলায় সিথির সম্মতি ফিরল। কোনো এক ধ্যানে ছিল সে। কাজে কি বলেছে কিছুই শোনেনি হয়তো। পাশ থেকে তার এক কাজিন ধাক্কা দিয়ে কবুল বলতে বলায় টের পেয়েছে। এতদিনের আবাসস্থল ছেড়ে চলে যাবে, এরপর তো শুধু বাবার বাড়ির অতিথি। ভাবলেই কেমন বুকটা চিরে যাচ্ছে। শেষমেশ বাবার নাম বটগাছের ভরসার হাত নিজের কাঁধে টের পেয়ে সিথি মৃদুস্বরে বলেই ফেলল, কবুল কবুল কবুল। অর্কের শব্দটা কর্ণগোচর হতেই বুক থেকে যেন 10 মণ ওজনের পাথর নেমে গেল। অর্ক একটু চিন্তায় ছিল। একই নাম শুনলে সিথি যদি রিয়্যাক্ট করে, তবে মিমি তাকে আগে থেকে নিশ্চিত করেছিল। সিথি সকাল থেকেই অন্য ধ্যানে আছে। কোনো কিছুতেই তার খেয়াল নেই। হয়তো বাবার বাড়ি ছেড়ে যাবে বলে মন খারাপ। আর সিথি তো একটা সামান্য ব্যাপার নিয়ে গম্ভীর ভাবনায় ডুবে যাওয়ার অভ্যাস আছে। তাই হয়তো নামটা শুনেও খেয়ালে নেই। এই নামের পুরুষটা বেশ অনেকটা দিন তার পেছন পেছন ঘুরে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অর্কের পালা আসতেই অর্ক নিজেও কবুল বলে গ্রহণ করলো সিথি। কি ভালো লাগছে এখন। শেষমেশ আপন করে পেল মেয়েটাকে। এরপর উকিলের কাগজে স্বাক্ষর করেই তাদের বিয়েটা পরিপূর্ণ হলো। সিথির চোখটা ছিল একদম ঝাপসা, জলের টম্বুর। কাপা কাপা হাতে বেশ অ্যাব্রো থ্যাব্রো করে স্বাক্ষর করলো। ব্যাস, হয়ে গেল দুজন দুজনের আজীবনের সঙ্গী। অথচ একজন এখন জানেই না তার সঙ্গীর সম্পর্কে, এমনকি তার নাম পর্যন্ত। সিথির স্বাক্ষরের সাথে সাথে দরজার আড়াল থেকে একজোড়া চোখও তার অশ্রু লুকিয়ে নিল। চিৎকার করে কাঁদার ইচ্ছা থাকলেও পারল না। সে যে সিথির সামনাসামনি হওয়ার ক্ষমতাটুকু হারিয়েছে। ঘুরে দাঁড়াতেই লোকটা ছিটকে উঠল। রাইহান? হ্যাঁ, ছেলেটা রায়হান। আর তার সামনাসামনি দাঁড়িয়ে আছে মিমি। ছেলেটার এতক্ষণের নীরব কান্না দেখেছে সে। মিমি কি বলে সান্ত্বনা দিবে তা খুঁজে পেল না। শুধু বলল, তাকে এতটা চাইলে ছেড়ে দিলে কেন? তার ভয়টা ভাঙানোর চেষ্টা করতে? রায়হান হালকা হাসলো। এই হাসিটা তার কষ্টের। নিজের দুর্বলতা নামক কান্নাটা সে সবার সামনে দেখাতে চায় না। বলল, চেয়েছি, তবে অর্কের মতো না। নিজের শখটা সারার সাহস পাইনি। বারবার তার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াতে পারিনি। তার চোখে ভয় দেখা মাত্র নিজেকে গুটিয়ে নিয়েছি। এরপর যখন মনকে বোঝালাম তার সামনে আরও একবার দাঁড়াবো, ততদিনে অন্য একজন পাগলের মতো ছুটেছে তার পেছনে। যখন জানতে পারলাম সে নিজের সব পেশা ছেড়ে দিতে রাজি নিজের শখের নারীর জন্য, তখন নিজেকে খুব ছোট মনে হলো। তখন আমি সবে মেডিকেলে ভর্তি হয়েছিলাম আব্বু। আমি তো চাইলে 1 বছর লস দিয়ে অন্য কোনো কিছুতে ভর্তি হতে পারতাম, কিন্তু আমি পারিনি। আর অর্ক, ও এত বছরের তাপস্যা, নিজের খ্যাতি সব ছেড়ে দিচ্ছে এক লামহায় শুধু সিথির জন্য। আমি তো তা পারিনি। তাহলে আমি কি সিথিকে ডিজার্ভ করি? মিমি ভাষা হারিয়ে ফেললো যেন। রায়হান কিসের মধ্যে আছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু তারও কিছু করার নেই। রায়হান যা করেছে, কেন করেছে, আর এই কারণে সে কি ফলাফল পাবে তা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত। এখানে তাকে আর সান্ত্বনা দেওয়ার কিছু নেই। তবুও বলল, আল্লাহ হয়তো সিথির সাথে তোমার জোড়া লিখেনি, না হলে যে কোনো ওসিলায় তুমি সিথিকে পেতে। তবে হয়তো এমন কাউকে রেখেছে যার উপস্থিতি সিথির চেয়েও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সিথির সামনে চেয়েও ও আগের থেকে অনেকটাই ঠিক। ডাক্তারদের সামনে তেমন রিয়াক্ট করে না এখন আর। মিমি চলে যায়। রায়হান আবার দরজা দিয়ে তাকায় সিথি আর অর্ককে এখন পাশাপাশি বসানো হয়েছে। রায়হানের বুক ফেটে কান্না আসতে চায়, তবে সেই কান্না আবার লুকায়। তার কান্না যদি সিথির সুখকে মাটি করে দেয়, তা সে চায় না। সিথি ভালো থাকুক, সুখে থাকুক। রায়হান নিজের মনে কথা বলে, তারই শুধু আমার করে চাইলাম মনে মনে, পাওয়া আর হলো না। এখন সে আমার দীর্ঘশ্বাস শুধু।
মাঝপথে থেমে যাওয়ার পথিক আমি। তাই তো হেরে গেলাম আমি সিথি। তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার আজীবনের থাকুক। সারাদিনের ব্যস্ততা, বিয়েবাড়ির হাজারটা রিচুয়াল, আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হতে হতে কিভাবে এত রাত্রি হয়ে গেল বুঝে উঠতে পারল না সিথি। এখন সে অপেক্ষা করছে সেই রুমে, যে রুমটার মালিকানা আজ সে পেয়েছে। তবে রুমের অর্ধেকাংশের মালিককে এখন পর্যন্ত দেখেনি। এই বাসায় আসার পরেও দেখা হয়নি, আর না তো হয়েছে কথা। আচ্ছা, লোকটা আসলে কি কথা বলবে, কি বলে তাকে সম্বোধন করবে? পুরনো যুগের মতো সেও নিজের বরের ব্যাপারে না জেনেই বিয়ে করে নিল। লাইক সিরিয়াসলি? কিছুক্ষণ খাটে বসে এসবই ভাবল সিথি। অন্তত নামটা জানা উচিত ছিল, লোকটার সামনে না আবার বিব্রতিকর অবস্থায় পড়তে হয়। বেশ অনেকক্ষণ বসে থাকার পরেও যখন কেউ এলো না, সিথি তখন রুম জুড়ে পায়চারি শুরু করলো। আজকে তো সারাদিনই বসেছিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো আশেপাশে। রুমটা সুন্দর করেই গোছানো, বেডটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বেড সাইডের টেবিলটাতে আচমকা চোখ পড়তেই উল্টো করে ঘোরানো ছবির ফ্রেম দেখতে পেল। নিকটে গিয়ে ছবির ফ্রেমটা ঘুরিয়ে দেখতেই যাবে, তখনই দরজা খোলার মৃদু আওয়াজ পেল। বাড়ানো হাতটা সহসাই থেমে গেল। পেছন দিকে ঘুরতেই নজর আটকালো লোকটার উপরে। এখনও মাস্ক মুখে। লোকটা কি মুখ খুলবে না নাকি? অর্ক সিথির দিকে এক পলক দেখে নিয়েই উল্টো ঘুরে দরজা আটকে দিল। সিথি সেই দিকেই তাকিয়ে রইল। লোকটার শরীরের গঠন এত চেনা চেনা লাগছে কেন? সাদা রঙের একটা শার্ট গায়ে জড়ানো, অ্যাশ কালারের ট্রাউজার পরা লোকটার পেছন থেকে মনে হচ্ছে কোথায় যেন দেখেছে। সেটি পাত্তা দেয় না আর এসব বিষয়কে। অর্ক ঘুরতেই মৃদু স্বরে সালাম দেয়। অর্ক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে উত্তর নেই। কণ্ঠস্বরটাও চেনা লাগে সিথির কাছে। মাথায় আসে একটা নাম, তবে সে কি করে হবে? অর্ক ধীর পায়ে এগিয়ে আসে সিথির নিকটে, একদম নিকটে এসে দাঁড়ায়। সিথির সন্দেহ গাঢ় হয়, অজানা ভয় কাজ করে মনে। ভয়ে দুই হাত কচলাতে আরম্ভ করে। সে কি ঠিক অনুমান করছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সিথি মৃদু অথচ জড়ানো কণ্ঠে বলে, মাস্ক খুলুন। অর্ক সিথির চোখের দিকে তাকায়। একদম সিথিও চেয়ে আছে। সেই চোখ, এটা কি হচ্ছে তার সাথে? অর্ক মাস্কটা খুলতে শুরু করে। সিথি চোখ খিচে নেয়। সে যা ভাবছে তা যদি সত্যি হয়। অর্ক মাস্ক খুলে ফেলেছে ততক্ষণে। সিথি পিট পিট করে চোখ খুলতেই চায়, এক সময় খুলে ফেলে। তবে অর্ক নামক পুরুষটাকে দেখে চোখ বড় বড় হয়ে যায় একদম। অর্কের ঠোঁটের কোণে বাঁকা হাসি তখন। বলে ওঠে, কি ম্যাডাম, নিজের করে নিলাম তো আপনাকে, এখন কি করবেন? সিথির সেই কথা কানে পৌঁছায় না। মুখের প্রকৃতি চেঞ্জ হতে শুরু করে, কেমন ছটফট করতে শুরু করে, বিড়বিড় করতে করতে কি যেন বলতে শুরু করে, আর চোখ দিয়ে নোনা জল বেয়ে পড়তে থাকে। অর্ক এত আস্তে বলা কথা শুনতে পায়, কিন্তু সিথির শরীর যখন দুলে ওঠে, সে হেলে পড়তে নেয়, তখন অর্ক এক হাতে কোমর পেঁচিয়ে ধরে সিথির। অস্থির হয়ে শুধায়, সিথি, এই সিথি, কি হলো আপনার? সিথির একদম নিকটে থাকায় অর্ক শুনতে পায় একটা কথা সিথি বারবার বলছে, প্রতারক, প্রতারক, আমার সাথে প্রতারণা করলো। অর্ক বুঝে যায় সিথির প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু মিমি যে বলেছিল সিথির কাউন্সেলিং করানো হয়েছে, তবে কি ওর ভয় এখনো যায়নি? অর্ক কোনো সাইকিয়াট্রিস্ট না, সে একজন সার্জন। তবে সিথিকে এখন বিশ্বাস করানো দরকার সে আর ডাক্তার নেই, রিজাইন করেছে জব থেকে। সিথি তখনও বিড়বিড় করে বলেই যাচ্ছে, ইহজগতে সে হয়তো নেই। অর্ক মুহূর্তেই ড্রয়ার খুলে একটা পেপার বের করে আনলো। সিথির কাছে এসে ওর শরীরটা দুই হাতে ধরে ঝাঁকি দিল সম্মতি ফেরানোর জন্য। সিথি দেখুন, আমি এখন আর ডাক্তার নই, রিজাইন নিয়েছি জব থেকে, দেখুন একবার দেখুন। সিথি যেন একটু হুঁশে ফেলল, এক প্রকার অর্কের হাত থেকে ছিনিয়ে নিয়ে পেপারগুলো দেখতে লাগলো। আর অর্ক তো সিথিকে পরখ করছে, হ্যাঁ এই পেপারটা মিথ্যা। সে ব্রেক নিয়েছে, তবে রিজাইন নয়। সিথির যেন তবু বিশ্বাস হচ্ছে না, এখনো নাক টানছে আর হালকা হালকা ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। হাত তখনও কাঁপছে। জড়ানো কণ্ঠে বলল, আপনি ডাক্তার না এখনো? অর্ক দ্রুত উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে দিয়েছি। সিথি সময় নেয় শান্ত করে নিজেকে।
যতই সে ঠিক হয়ে যাক, ডাক্তারের সাথে বিয়ে ভাবতেই বুক কেঁপে ওঠে। কিন্তু কি করলো লোকটা? জব ছেড়ে দিল? সিথি মৃদুস্বরে জিজ্ঞেস করে। জবটা কেন ছেড়ে দিলেন? অর্কের সব কথা যেন আগে থেকেই সাজানো থাকে, আর সবটা যেন সিথিকে ঘিরেই। আপনাকে একান্ত করে আমার করার জন্য। আমি কি এতটাই গুরুত্বপূর্ণ আপনার কাছে? সিথি বিস্ময় কথাটা জিজ্ঞেস করে। অর্ক হাসে। সে তো সামান্যই করেছে, এতেই মেয়েটা অবাক হচ্ছে। অথচ তার হৃদয় যে জ্বালিয়ে দিয়েছে, দায়ভার না নিয়েই। আপনি আমাকে কখনো ভালোবাসেননি সিথি। ভালোবেসে দেখুন, এরপর থেকে বড় ত্যাগ আপনি স্বেচ্ছায় করতে চাইবেন। আজ যদি আমি আপনার ভালোবাসা হতাম, তাহলে হয়তো এমনটা হতো না। ভালোবাসার মানুষের জন্য আপনি নিজেও ধ্বংসের দৌড় গোড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে পারবেন। মিলিয়ে নিয়ে না আমার কথা। রাতটা এভাবেই কেটে যায়। সিথি আড়ষ্টতা নিয়ে বিছানার এক কোণে পড়ে থাকে। অর্ক পারে না সিথিকে আঁকড়ে ধরে মাথাটা তার বুকে রাখতে। এতটা এগোতে সে এখনই চায় না। মেয়েটা তার রুমে তার বেডে আছে, এটাই কম কি? এর পরের কটা দিন যায় একদম ব্যস্ততায়। সিথির বৌভাতের অনুষ্ঠান, আবার বাবার বাড়ি যাওয়া অর্ককে নিয়ে। সিথি বাসার মানুষদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে না। তারা তো তাকে জোর করেনি, বরং সে নিজেই পাত্রের ছবি দেখেনি। আর তাছাড়া অর্ক নিজেও হসপিটালে যায় না। সত্যি সে বাবার অফিসেই যায়। সিথির বিজনেস ওপেন হয়েছে আবার। অর্ক নিজেই দায়িত্ব নিয়ে সিথির সব জিনিসপত্র তাদের বাসায় ট্রান্সফার করেছে। উপরন্ত সিথির জন্য নিচতলাতে আলাদা একটা রুম বরাদ্দ করা হয়েছে, যাবতীয় জিনিসপত্র রাখার সুবিধার্থে। শ্বশুরবাড়ির মানুষগুলো যে এত ভালো হবে সিথি যেন ভাবতেই পারেনি। এই যে শ্বশুরমশাই প্রতিদিন তার ব্যবসার খোঁজ খবর নেয়। সব ভালো যাচ্ছে তো মা? কোনো সমস্যা হলে বাবাকে বলবে কিন্তু। আমার বৌমা বিজনেসম্যান, এটা তো আমার গর্ব। শাশুড়ি মাও কম যান নাকি? সে তো শুরু থেকেই বলে দিয়েছে। বৌমা, আমিও কিন্তু জব করতাম। ফ্যামিলি, বাড়ির মানুষগুলো খেয়াল রাখার জন্যই নিজে ইচ্ছে মতো ছেড়েছিলাম। যাক, এখন থেকে আমি আমার বৌমার বিজনেস পার্টনার হব। শাশুড়ি বৌমা মিলে বিজনেস আরো বড় করব। মাশরুফা বেগম সিথিকে তো ঘরের কাজে হাত লাগাতেই দেন না। পড়াশোনা করে পাশাপাশি বিজনেস, মোটামুটি ভালোই বড় বিজনেস। লাখখানেক তো ফলোয়ার্স আছেই, দিনে 20-30টা অর্ডার আছেই। তাছাড়া বাসায় তো একজন হেল্পিং হ্যান্ড আছেই, সেই তো সব করে। ওই রান্নার ব্যাপারটা তদারকি শুধু মাশরুফা বেগম করেন। অবশ্য এখন তার একটা কাজ যুক্ত হয়েছে, সিথির সাথে মিলে গল্প করতে করতে পার্সেল রেডি করা। সিথির দেবরটাও কিন্তু খারাপ না। অর্ক ব্যবসায় বসায় সে একটু ছাড় পেয়েছে, তবে কতদিন একটু চাপমুক্ত থাকবে সেটা তো বলা যাচ্ছে না। তাই এই সময়টাতে একটু ফাঁকিবাজি করেই চলছে। এই ফাঁকিবাজির পরিমাণ এমন দিকে গড়িয়েছে যে একদিন হাসতে হাসতে খাওয়ার টেবিলে সিথিকে বলেই ফেলেছে, ভাবি, যেদিন আপনার ডেলিভারি বয় আসবে না সেদিন কষ্ট করে আপনি বের হবেন না কিন্তু। আমাকে বলবেন, আমি সব ডেলিভারি করে দিব। তখন দেখবেন আপনার এই হ্যান্ডসাম দেবরকে দেখে আপনার অর্ডারের পরিমাণ তরতর করে বেড়েই চলছে। সিথি নিজেও হালকা হাসি দিয়ে তখন বলেছিল, আচ্ছা দেবর সাহেব, এরকম হ্যান্ডসাম দেবর পেয়ে তো তবে আমার লাভই হলো। ঠিক বলছেন ভাবি, মানুষ জামাই বউ পেয়ে জিতে, আর আপনি আমার মতো একটা দেবর পেয়ে জিতছেন ভাবি। ব্যাস, তরুণের কথায় হাসির রোল পড়ে গেল। সবাই হাসলেও বিষণ্ণতা শুধু অর্কের মনে। সিথি সবার সাথেই মিশে গিয়েছে, শুধু তার বেলাতে যত কম কথা। হাসি মজা তো একেবারেই না। তার ডোজে কাজ হচ্ছে না কেন? এতটা খারাপ ডাক্তার তো সে কোনো কালেই ছিল না। লাভ ডোজের পরিমাণ বাড়াতে হবে আরও। শ্বশুরবাড়িতে যে 2-3টা মাস কিভাবে কেটে গিয়েছে সিথির, তা সে বুঝতেই পারল না। কাজের প্রেশার আরও একটু বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অর্কের প্রতি ভালো লাগা, মুগ্ধতা। লোকটা সব কিছুই যেন তাকে নিয়েই, তার সব কাজের কারণটাও যেন সে নিজেই। এমন মানুষকে মনের কোণে জায়গা না দিয়ে পারা যায়? এছাড়া অর্ক তার স্বামী, সে চাইলেই অর্কের থেকে দূরে যেতে পারবে না। তবে সিথির ভয় হয়, হারিয়ে ফেলার ভয়। যদি অর্ক তাকে ছেড়ে দেয়, তবে অর্কের স্বভাব তো তা বলে না, বরং সিথিকে আরও ইন্সপায়ার করে। এমন দোটানা করতে করতে সিথি এই কয়েকদিনের অর্কের সাথে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। মনের দূরত্বও নেই তাদের মাঝে। সারাদিন শেষে অর্ক যখন বাসায় ফিরে, সিথির মুখ দেখলেই ক্লান্তি চলে যায়। ব্যবসার এই দিকে নতুন সে, সব কিছু দ্রুত বুঝতে পারার তাগিদে তার তেমন অসুবিধা হয় না ঠিকই।
কিন্তু যে যেটাতে অভ্যস্ত নয় সেটাতে শ্রম একটু বেশি দেওয়া লাগে। তবে অর্কের ভালো লাগে সিথি তার সাথেই আছে, তার সাথে হেসে কথা বলে। তার সাথে যদি ডাক্তার ট্যাগটা লাগানো থাকতো তাহলে হয়তো সিথি এমন আচরণই করতো না। তার সাথে আচরণে আর কি, বিয়ে তো হতো না। আজকের দিনটাও সিথির শুরু হলো অর্কের বুকের উপর থেকে ঘুম ভেঙে। এখন এটা নিত্যদিনের ঘটনা। সম্ভব অবশ্য অর্কের জন্যই হয়েছে। বউকে পাশে রেখে শোয়াটা নিতান্তই অনুচিত ঠেকছিল, তাই তো সেইবার বেহায়ার মতোই বলেছিল, এখনো নিজেকে ব্যাচেলর মনে হয় সিথি। আপনার মাথাটা এবার আমার বুকে স্থান না পেলেই নয়। আর কতদিন এভাবে চলবে? আমার বুকে মাথা রেখে হৃদয়ের কম্পন অনুভব করুন, তবেই না আপনার হৃদয়েও দোলা লাগবে। না হলে দেখবেন আমার জীবন যৌবন চলে যাবে, অথচ আমি বিশুদ্ধ যুবকই থেকে যাব। আপনি তো মুখ ফুটে কিছু বলবেনই না। অবিশুদ্ধ হওয়ার রাস্তা আমার নিজেকেই খুঁজতে হবে। তাই দয়া করে আপনার মাথাটা বুকে রাখলে আমি কৃতার্থ হব। সেদিন লজ্জা লেগেছিল প্রচুর। নিজ থেকে গিয়ে অর্কের বুকে মাথা রাখতে পারেনি। অর্ককে নিজ উদ্যোগে টেনে নিতে হয়েছে। সিথি অবশ্য কেমন দৃষ্টিতে তাকিয়েছিল অর্ক সেদিন খুব করে বলেছিল, ওভাবে তাকাবেন না, নিজের ধ্বংস দেখি। ভুল করে না আবার আপনাকে ধ্বংস করে দিই, তাহলে ব্যাপারটা ভালো হবে না কিন্তু। আর এরপর থেকে আপনাকে যেন জোর করে আনতে না হয়, নিজ থেকে বুকে আসবেন। আপনার স্বামী আমি, আর দূরত্ব রাখতে পারবো না। নিজেকে সংযত রেখেছি খুব কষ্টে। সিথিও সেদিন বলেছিল, আপনাকে আমি এমন ভাবিনি। কি ভেবেছিলেন তবে? রাগী, অহংকারী, গম্ভীর ডাক্তার। আমি এখন ডাক্তার নই, আপনার স্বামী ব্যবসায়ী। সিথির সেদিন কি হয়েছিল কে জানে, নিজ থেকে জিজ্ঞেস করেছিল, আপনার আর হসপিটালে জয়েন করতে মন চায় না? বেশ নাম ডাক ছিল তো আপনার, কেন করলেন এমন? চাইলে আপনার সমকক্ষ কাউকে। অর্ক সিথির মুখটা হালকা করে চেপে ধরে বলে, যা বলতে চেয়েছিলেন এখানেই ইতিকারণ, আর কোনোদিনও বলবেন না। আপনার জন্যই সব ছেড়েছি। বিয়ের আগে অন্যকে বিয়ে করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু বিয়ের পরও আপনি এটা নিয়ে আফসোস করবেন কেন? আমি নিজ ইচ্ছায় আপনার হয়েছি, ভালোবেসি। কোনো প্রেসিডেন্টের কন্যা আসলেও আমি রাজি হতাম না, সেখানে তো মাত্র একটা ডাক্তার। আর আপনার যদি এতই আফসোস হয় আমার জন্য, তাহলে দেখুন আমি আপনার ভালোবাসায় কতটা বাজেভাবে আক্রান্ত। এই অধমের প্রতি দয়া করে তাকে ভালোবাসুন। সিথি অবাক হয়, এই লোকটাকে সে রিজেক্ট করে হারাতে চেয়েছিল। এতটা অনুভব নিজেকে স্পেশাল ফিল করাতে পারত। সিথি তখন খুব করে চেয়েছিল অর্কের ব্যথা কিছুটা হলেও ঘুচে যাক, তাই তো নিজ উদ্যোগে মুখটা একদম অর্কের বুকে লুকিয়ে বলেছিল, হয়তো এখনো পুরোপুরি ভালোবাসি না, আপনার মতো কোনোদিন ভালোবাসতে পারবো কি না তাও জানি না। তবে আমি আপনাকে পছন্দ করি অর্ক, শুধু পছন্দ না, পছন্দের থেকেও বেশি। অর্ক যে কি খুশি হয়েছিল সেদিন, পারে না নিজের বুকটা চিরে সিথি দেখতে। দেখো তোমার এই কথাটা আমার বুকে কতটা শীতলতা এনে দিয়েছে। ওই দিনের পর থেকে সিথি আর অর্কের সম্পর্ক আর 5টা স্বাভাবিক দম্পতির মতোই হয়ে যায়। এক পা এগুলে আরেকটা পা অজান্তেই এগিয়ে আসে। ব্যাপারটা এমন, তবে গতিশীল মানুষের জীবনে বাধা তো আসবেই। আর 5টা স্বাভাবিক দিনের মতোই সেদিন শুরু হয় সিথির। ভার্সিটি থেকে ফিরে দুপুরেই খাওয়া দাওয়া করে নিয়েছে সিথি আর মাশরুফা বেগম মিলে। বাকি 3 পুরুষের খাবার ড্রাইভার এসে নিয়ে যায়। লাঞ্চ তারা অফিসেই করে। বিকেলের দিকে সিথি আর মাশরুফা বেগম মিলে পরের দিনের পার্সেল রেডি করেছিল। এটা এখন নিত্যদিনের ঘটনা। হঠাৎ সিথির ফোনটা বেজে ওঠে। সিথি প্রথমে ভেবেছিল কোনো কাস্টমার, তবে দেখে বাড়ি থেকে ফোন। সিথি অবাক হয়, এই সময় ফোন। সিথি রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে সাথী বেগমের কান্নায় জড়ানো কণ্ঠ। সিথি, তোর আব্বু। সিথি তড়িঘড়ি করে শুধায়, আম্মু খাচ্ছ কেন? আপুর কি হয়েছে? আমরা হসপিটালে যাচ্ছি তোর আব্বুকে নিয়ে, তুই তাড়াতাড়ি আয়। সাথী বেগম শুধু এতটুকুই বলতে পারেন। সিথি অপেক্ষা করে না আর কিছু জানার। মাশরুফা বেগম তখন তার পাশে ছিল বিধায় তাকেও আর কিছু বলতে হয় না। এক প্রকার হন্তদন্ত হয়ে হসপিটালে পৌঁছায়। হসপিটালে এসে দেখে সিরাজুল সাহেবের যন্ত্রণা ভরা মুখশ্রী। জানতে পারে তার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়েছে। যদিও এটা এত অস্বাভাবিক কোনো কিছু না, আজকাল এটা নর্মাল।
তবে সমস্যা হয়েছে হসপিটালের অন্যান্য সার্জেন্ট এখন যে যার ওটিতে আছে, অথচ সিরাজুল ইসলামের এখনই সার্জারির প্রয়োজন। সিথি দেরি করে না, ফোন করে অর্ককে। অর্ক, হসপিটালে আসুন। আব্বু। সিথি ঝরঝর করে কেঁদে দেয়। সিরাজুল সাহেব বয়স্ক মানুষ, সিথি বাবার ব্যথায় কুঁচকে যাওয়া মুখ সহ্য করতে পারে না। ফোনের ওপাশ থেকে অর্ক 2-3 বার জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু সিথি? কথা বলুন। সিথি বলতে পারে না। অর্ক এক মুহূর্ত অপেক্ষা করে না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঝড়ের বেগে পৌঁছায় এক প্রকার হসপিটালে। হন্তদন্ত হয়ে সিথির কাছে আসে। সাথে বেগমও কান্না করছেন। আবার সিথিও, মিমি হয়তো এখনও এসে পৌঁছাতে পারেনি। সিথির কি হয় সিথি জানে না। অর্ককে দেখা মাত্রই অর্কের 2 হাতটা আঁকড়ে ধরে, কান্নারত কণ্ঠে বলে, আব্বুর কষ্ট হচ্ছে অর্ক, আপনি কিছু করুন। আপনি না সার্জেন, আব্বুকে ঠিক করে দিন, আমার আব্বু ব্যথা পাচ্ছে। অর্ক তখনও জানে না সিরাজুল সাহেবের কি হয়েছে। পাশে দাঁড়ানো নার্স নিচ থেকেই বলে। অর্ক সব শুনে একটু রাগী কণ্ঠে বলে, হাউ কেয়ারলেস! একটা সার্জনও এখনো ফ্রি নেই। এখন যে ইমার্জেন্সি পেশেন্টের প্রয়োজন, পেশেন্টের কিছু হয়ে গেলে এর দায়ভার কি আপনারা নেবেন? নার্সটা একটু চুপসে যায়, আমতামতা করে জবাব দেয়, আপনি যাওয়ার পর আর কোনো সার্জেন্ট এখানে এখনও জয়েন করেনি স্যার। আজকের কেসটা আপনিই বরং হ্যান্ডেল করুন। সিথিও তাল মিলিয়ে বলে, অর্ক, আপনি সার্জারি করুন, আব্বুর কষ্ট হচ্ছে ভীষণ। আমি সার্জারি? কিভাবে সিথি? আমি রিজাইন নিয়েছি সিথি। এই 3 মাসে আপনি সব ভুলে যাননি অর্ক। আপনি এক্ষুনি আমার বাবার সার্জারি করবেন। আমার বাবার কিছু হয়ে গেলে আমাকে হারাবেন। ভেবে বলুন সিথি, এই পেশাটাই আমাদের মধ্যে বাধা ছিল, কিন্তু আপনি নিজ থেকেই কিন্তু এই পেশায় আবার আমাকে আনাচ্ছেন। আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু। না, আপনি আবার ডাক্তারি করবেন, আর এখন আমার বাবাকে বাঁচাবেন। আমি আর কিচ্ছু শুনতে চাই না। সিথি বেশ তাড়াহুড়া করে বলে কথাটা। অর্ক যেন আশার আলো দেখে। সিথির হাতের ওপর আশ্বাসের হাত রেখে বলে, কিছুই হবে না আপনার আব্বুর, নিশ্চিন্তে থাকুন। আপনার জন্য সব করতে পারি। নার্স, সব কিছু প্রিপেয়ার করুন। আমি 5 মিনিটের মধ্যে অথরিটির সাথে যোগাযোগ করে আসছি। অর্ক চলে যায়। এই হসপিটালেই ও জব করত। সব চেনা জানা অথরিটি তো তাকে ছাড়তেই চাচ্ছিল না। বেশ বলে কয়ে ব্রেক নিয়েছে। এখন তেমন কোনো প্রবলেম হবে না নিশ্চয়ই। অর্ক সার্জারিটা সত্যি করলো। সিরাজুল সাহেবের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ। 3 দিন পরেই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। মিমিও এসেছে, আবার সিথির ফুপুও এসেছে। তাই সিথির আর থাকা হলো না হসপিটালে। শুধু শুধু লোক বাড়িয়ে কী লাভ? বাসায় এসেছে অনেকটা সময়। রাতের খাবারটা খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। অর্ক ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল, সেটিকে নিয়েই এসেছে সে। খাবার পর থেকে একটু অস্থির লাগছিল। শাওয়ার না নিলে ঘুম আসতো না, তাই এত রাতে নেওয়া। তবে শাওয়ার নিয়ে বেরিয়ে সিথি দেখা রুমে পাওয়া গেল না। উকি দিয়ে দেখলো ব্যালকনিতে এত রাতে অর্ক এগিয়ে গেল। সিথির পাশাপাশি হয়ে দাঁড়ালো, বলল, এত রাতে এখানে কেন? এমনিতেই আজকে অনেক অশ্রু বিসর্জন দিয়েছেন। এখন ঘুমানোর প্রয়োজন আপনার সিথি। মাত্র কয়েক ঘন্টা কি হাল করেছেন নিজের। আপনার শরীরের ওপরে আপনার অত্যাচার আমি বরদাস্ত করব না, কিন্তু দেহটা আপনার হলেও আত্মাটা কিন্তু আমার। সিথি আজ একটু বেশি শান্ত হয়ে পড়েছে। মিনমিন করে বলে, আই এম সরি। রিজন? অর্ক ভ্রুকুচকে জিজ্ঞেস করে। সিথি অপরাধীর ন্যায় বলে, আপনি ঠিক বলেছেন। আমরা যাকে ভালোবাসি তাদের জন্য নিজেদের অপছন্দের কিছু করতেও 2 বার ভাবি না। আপনি ডাক্তার বলেই তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম না, অথচ আজকে আপনি ছিলেন বলে আব্বু ঠিক হলো। অথচ আপনার এই পেশার জন্যই আমি আপনাকে কথা শুনিয়েছি। আপনি আমার জন্য আপনার শখের জব ছেড়েছেন। আমি কিভাবে এতটা স্বার্থপর হয়ে গেলাম বলুন তো? একজনের শাস্তি আমি সবাইকে দিচ্ছিলাম। আমাকে মাফ করে দিন অর্ক। সিথি কথাগুলো বলতে গিয়ে কেঁদে দেয়। অর্ক সিথিকে টেনে নেয় নিজের বুকে। অপরাধ বোধে সিথির কান্না যেন আর একটু বাড়ে। অর্ক সিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ধুর পাগলি, কাঁদে না। আপনি কাঁদলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে যেখানে মাথা রেখেছেন এখানটায় ব্যথা হয়। সিথি থামে, বুক থেকে মুখ তুলে জিজ্ঞেস করে, আপনি নিজের শখের জবটা ছেড়েছিলেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে। আমার কড়া কথা লাঞ্ছনা সহ্য করেছিলেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে।
নিজের মেল ইগোটাকে আটকালেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে। অর্কের এক জবাব, তার সব কিছুর জবাবই যেন এটা। সিথি একটু মন খারাপ করে বলে, আমি এতটা স্বার্থপর কিভাবে হয়েছিলাম, অথচ এই স্বার্থপর মেয়েটাকে আপনি ভালোবেসেছিলেন কিভাবে, যে শুধু নিজেকে নিয়েই ভাবলো। অর্ক আবারও সিথিকে টেনে বুকে নেয়, বলে, আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না সিথি, আজ তো আপনি এটাই যথেষ্ট। আমার কিন্তু এখন ডাক্তার হাজবেন্ড চাই। সব ডাক্তার খারাপ না, কিছু ডক্টর মন শরীর দুটোই ঠিক করতে জানে। আমার মনের ডাক্তার আর হসপিটালের দুটো জায়গাতে আজ থেকে আপনি নিযুক্ত হলেন। অর্ক বাধ্যন্যায় বলে, যথাজ্ঞা মহারানী, তবে ব্যবসায়ী হিসেবেও আপনার স্বামী কিন্তু মন্দ হতো না। না, ডাক্তারই লাগবে। ব্যবসাটা না হয় আমিই করি, আমার সাথে কিন্তু চালাকি করবেন না। এরকম 100 মানুষের সাথে দিনে কথা হয় আমার, সবার মাইন্ড বুঝতে পারি। সিথি বেশ শাসিয়ে কথাটা বলে। অর্ক আফসোস করে বলে, হ্যাঁ, শুধু আমার মাইন্ডই বুঝতে পারলেন না। সিথি এবার অর্কের বুক থেকে মুখ তোলে, 2 হাত রাখে অর্কের গালে আর চোখ রাখে অর্কের চোখে, বলে সেই কাঙ্ক্ষিত কথাটা যেটা শোনার জন্য অর্ক এতদিন তরপাচ্ছিল। ভালোবাসি অর্ক, আপনাকে খুব ভালোবাসি। আমার প্রথম ভালো লাগা, আমার প্রথম অনুভূতি, আমার স্বামী, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। অর্ক যেন এমন মধুরোক্তি আর দুটো শোনেনি। সিথির কোমরে হাত রেখে উঁচিয়ে তোলে, আনন্দে গোল গোল হয়ে ঘুরতে শুরু করে। সিথি সত্যি তাকে ভালোবাসি বলেছে, হ্যাঁ, তার ভালোবাসা তাকে ভালোবাসি বলেছে। অর্ক আনন্দে উৎফুল্ল হয়ে পাগলের প্রলাপ করতে থাকে। আপনি আমাকে ভালোবাসেন সিথি, আমি সার্থক। আমি এত খুশি কোথায় রাখবো। সিথিও খিলখিল করে হাসতে থাকে। অর্কের পিঠে হালকা চাপড় মেরে বলে, আরে থামুন, মাথা ঘুরছে আমার। অর্ক থেমে যায়, তবে সিথিকে জড়িয়ে রাখে। ব্যালকনিতে একটাই টুল রাখা ছিল, সেটার উপর নিজে বসে আর সিথিকে নিজের হাঁটুর উপর বসায়। আবদারের সুরে বলে, সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দাও। অর্ক এক হাত এগিয়ে দেয়, সিথি হাতে হাত রেখে বলে, আমৃত্যু ইহকাল পরকালে আপনি শুধু আমারই থাকুন অর্ক। পরজন্মেও সিথি শুধু অর্কেরই হোক। ভালোবাসি, খুব ভালোবাসি।